শিপ্রা আমি তোমার বিয়ে করতে চাই, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তখন আমি বললাম যে দেখেন এটা কিভাবে হয়, আমি বললাম হিন্দু আপনি মুসলিম, এটা আপনার ফ্যামিলি মানবে না, আমার ফ্যামিলিও মানবে না। একটা ছেলের সাথে সম্পর্ক করা অবস্থাতে বিয়ে করার আগেই তার সাথে ফিজিক্যালি রিলেশন করাটা ছিল কিন্তু আপনার সবচেয়ে বড় ভুল ছিল, এটা কি আপনি মনে করেন? জি। তখন ও আমার বলতো যে হ্যাঁ তুই তো অফিসে চাকরি করস, তোর সাথে বসেদের অবৈধ সম্পর্ক, এই জন্যই তো বাচ্চা ওইখান থেকে আনছস, এরকম বলতো। এখন এটা হচ্ছে আপনার ধর্ম চেঞ্জ করার হচ্ছে ধরতে গেলে একটা সার্টিফিকেট, জি আর এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে বিয়ের ম্যাজিস্ট্রেট অফিস থেকে নাকি? জি। আমার যাওয়ার কোনো জায়গাতে আমি এখন চাকরি করি না, যাবে কোথাও চাকরি করি, আমি নিজে কিছু করতে পারবো এরকম কিছু নেই। মানে আমি এখন থাকি অন্যের বাড়িতে, এরকম অন্যের বাড়িতে কয়দিন থাকা যায়? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, সিনেমায় নাটকে আমরা অনেক দেখেছি হিন্দু মুসলিম প্রেম কাহিনী, কিন্তু বাস্তবে সেটা কয়জনই বা দেখেছি? দর্শক শ্রোতা, আজকে আমার পাশে যে বোনটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই বোনটি একটা সময় হিন্দু ছিল, পরবর্তীতে একটি মুসলিম ছেলেকে বিয়ে করে, বিয়ে করার পর সে মুসলিম ধর্ম গ্রহণ করে। এর পরবর্তীতে তার সংসার জীবনে বা ব্যক্তিগত লাইফে অনেক ধরনের ঘটনাই কিন্তু ঘটে গিয়েছে। সেই ঘটনাগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই বোনটি আজকে আমাদের ইন্টারভিউতে গেস্ট হিসেবে চলে এসেছে। আজকে আমরা সবকিছু জানবো যে কিভাবে সে হিন্দু থেকে মুসলিম হলো এবং তার বর্তমানে কি অবস্থা। তো চলুন সরাসরি আমরা তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি তো হিন্দু ছিলেন। জি। আচ্ছা, তখন আপনার নাম কি ছিল? তখন আমার নাম ছিল শিপ্রা রানী শীল। শিপ্রা রানী শীল। আচ্ছা, এর পরবর্তীতে যখন আপনি মুসলিম হয়েছেন, মানে এখন বর্তমানে আপনার নামটা একটু বলেন, এখন কি? এখন ফারহা জাহান জান্নাত। ফারহা জাহান জান্নাত। তো আপনি আপনার জীবনের গল্পটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, আপনি যখন ছোট থেকে আস্তে আস্তে বেড়ে উঠেছেন, সেখান থেকে একটু শেয়ার করেন আমাদেরকে। জি, আমি একজন হিন্দু ফ্যামিলির মেয়ে ছিলাম। আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি। আমার ফ্যামিলিতে আমার মা, বাবা, 2 ভাই আর আমি 10 পর্যন্ত ভালোই ছিলাম, খুব ভালোভাবেই জীবনযাপন করেছি। 10-এ উঠার পরে আমার এক ছেলের সাথে সম্পর্ক হয়। ছেলে মার্কেটে জব করতো, ওইখানে আমি মার্কেটে আসা যাওয়ার ভিতরে ওনার সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরেই ওনার সাথে উনি আমাকে ভালোবাসার অফার প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব। হ্যাঁ, ভালোবাসার প্রস্তাব দেয়। তো এরকম আমি ফার্স্টে না করে দেই। এরকম আমরা 3 বছর এমনিতেই বন্ধুত্ব হিসাবে কথাবার্তা বলতাম। আচ্ছা, একটা বিষয় একটু বলেন, আপনি তো হচ্ছে হিন্দু মেয়ে ছিলেন। জি। তো আপনি যেই ছেলেটা আপনার সাথে রিলেশন করতে চাচ্ছে বা সম্পর্ক করতে চাচ্ছে, সেও কি হিন্দু ছিল? না, ও মুসলিম ছিল। মুসলিম ছিল। আচ্ছা, এটা কি আপনি আগে থেকে জানতেন? হ্যাঁ, আমি আগে থেকে জানতাম, আর ও জানতো যে আমি হিন্দু ফ্যামিলির মেয়ে। তো আপনি যেহেতু আগে থেকে জানতেন আর ছেলেটাও যেহেতু আগে থেকে জানতো, তাহলে আপনারা কি রিলেশন করেছিলেন পরবর্তীতে? হ্যাঁ, ফার্স্টে আমরা 3 বছর এমনিতেই বন্ধুত্বের মতো কথাবার্তা বলি। তখন ও আমাকে 3 বছর পরেও আমাকে বলে যে শিপ্রা আমি তোমার বিয়ে করতে চাই, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তখন আমি বললাম যে দেখেন এটা কিভাবে হয়, আমি বললাম হিন্দু আপনি মুসলিম, এটা আপনার ফ্যামিলি মানবে না, আমার ফ্যামিলিও মানবে না। তখন ও বললো যে তুমি আর আমি ঠিক থাকলেই সব ঠিক। তো বললো যে, আমি বললাম যে না, তারপরেও হবে না। তো ওর বাপ মা পরবর্তীতে জানতে পারে কিছুদিন পরে যে ওর সাথে আমার সাথে সম্পর্ক আছে। ওর বাপ মা আমাকে ফোন দিয়েছিল, তো বলছিল যে তুমি আমার ছেলের সাথে কথা বললো না, আমার ছেলের সাথে তুমি সম্পর্ক রেখো না, আমার ছেলে যদি তোমাকে বিয়েও করে আমি কখনো তোমার মাইনে নিব না। তখন আমি বললাম যে আমি তো আপনার ছেলেরে নাই করছি, আপনার ছেলেরা আপনি বলেন জানি আমার সাথে উনি কথা না বলে। তখন ওনার ছেলেরে উনি বলছে, তো ওনার ছেলে ওনার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছিল। পরে আমাকে বলছে যে খাদিজা আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আমি বলছি দেখেন আপনার মা আমাকে বলছে যে আপনার সাথে কোনো রকম যোগাযোগ করতে না। তখন ও আমার বলতেছে যে তুমি আর আমার একটা কাজ করো, তুমি আর আমি একটা কাজ করি, যে তুমি আর আমি বিয়ে করে ফেলি, ফ্যামিলির কেউ জানবে না, আমরা 3 বছর পরে ফ্যামিলিরে জানাবো যে তুমি আর আমি বিয়ে করছি, 3 বছরের ভিতরে আমিও কিছু করব, করে ফেলবো আর কি। তো ও এর আগে বলে রাখি যে ওর মামার দোকানে একটা কসমেটিকের দোকানে কাজ করতো, ওর মামা বাহিরে থাকতো, ওর মামার দোকান ও চালাইতো। তো ওইখান থেকে আমাদের পরিচয়, কসমেটিকের দোকান থেকে। তো পরে আমারে ও বলতেছে ওর সাথে আমার সম্পর্ক চলতেছে, এর ভিতরে ওর মামা জানে, ওর মামা ওর দোকান থেকে বের করে দেয়।
ও নাকি 60,000 টাকা গরমিল হয়েছে হিসেবে, তো ওরে বের করে দেয়। তারপরে ও একটা এমনিতেই একটা চাকরি নেয়, তখন আমাকে বলে যে আসলে আমরা বিয়ে করি। আমি বলছি যে না, এখন তো মানে বিয়ে আমি করা একটু সম্ভব জানতে না। চাচ্ছিলাম, প্রথমে আপনার সাথে ভালোবাসার একটা সম্পর্ক, হ্যাঁ, বন্ধুত্ব, ফার্স্ট বন্ধুত্ব ছিল, হ্যাঁ, এটা কতদিন ছিল? 3 বছর। 3 বছর। হ্যাঁ। টানা একটা না 3 বছর আপনাদের সাথে বন্ধুত্ব হ্যাঁ, ছিল? জাস্ট এমনি ফ্রেন্ডলি কথাবার্তা বলতাম, হাই হ্যালো। আচ্ছা, আপনি আমাকে একটা বিষয় কনফার্ম করেন, সেটা হচ্ছে এই যে আপনারা যে রিলেশন করলেন, ঠিক আছে, যে জি। ছেলেটার সাথে জি। আপনি জানতেন সে মুসলিম ছিল এবং আপনি হিন্দু হিন্দু, ধর্মের একজন জি। মেয়ে, তো পরবর্তীতে হচ্ছে এইসব কিছু জেনে কি পরবর্তীতে আপনি কি রিলেশনটা কি এগিয়ে নিয়েছিলেন? হ্যাঁ, আমি বলছিলাম যে আমরা রিলেশনে থাকি, তারপরে মানে ওই বলছিল যে আমরা রিলেশনে থাকি, তারপরে এটা দেখা যাবে। তো 3 বছর পরে আমরা ফ্রেন্ডশিপের পরে রিলেশনে আসি। মানে তো প্রথম 3 বছর হচ্ছে আপনারা, এমনি ফ্রেন্ডলি কথা বলি, মানে ওনার দোকানে আসা যাওয়া করি এমনিতেই, জাস্ট মানে ওনার একটা কোনো কসমেটিকের দোকান ছিল, হ্যাঁ, ওনার সেই মামার দোকানে দোকানে আপনি কাজ একজন করতেন। যেহেতু একজন মেয়ে, সেক্ষেত্রে অনেক ধরনের হ্যাঁ, কসমেটিক প্রয়োজনে আপনার, যাইতাম। তাহলে সেক্ষেত্রে যখন আপনি কোন ধরনের কসমেটিক আইটেম কিনতে যেতেন, জি। তখন তার সাথে দেখা হতো, কথা হতো, এখান থেকে হচ্ছে একটা বন্ধুত্ব সৃষ্টি হলো। সৃষ্টি হয়, হ্যাঁ, এর পরবর্তীতে হচ্ছে সেটা একটা ভালোবাসায় ভালোবাসার দিক চলে নাই। যায়। জি, আচ্ছা, এর পরবর্তীতে আপনাদের দুজনের রিলেশনটা হয়ে যায়। জি, এখন আপনি একটু কথা বলবেন, যখন আপনাদের রিলেশনটা হয়, ঠিক আছে, যেহেতু আপনি একজন হিন্দু মেয়ে, ছেলেটা মুসলিম, জি। তখন সে কি আশ্বাস দিয়েছিল? সে কি আপনার ধর্মে চলে আসবে, মানে সে হিন্দু হয়ে যাবে নাকি আপনি মুসলিম হয়ে যাবেন? না, আমাদের আসলে যখন সম্পর্কটা চলে তখন বিয়ের কথা চলে না, আমাদের বিয়ের কথাটা আসে 6 মাস পরে, যখন ওর বাবা মা জানতে পারে যে আমাদের রিলেশন চলে। তখন ওর বাপ মা আমাকে ফোন দিছে, দিয়ে বলছে যে আমার ছেলের সাথে তুমি কথা বলো না, আমার ছেলের তুমি বিয়ে হলে তোমার যে কখনোই মেনে নিব না। তখন ও আমি ওরে মানে বলি যে তোমার বাপ মা আমাকে ফোন দিছে, এরকম এরকম বলছে আমাকে যে তোমার সাথে আমার যদি কখনো বিয়ে হয় তাহলে আমারে কখনো মেনে নিবে না। তো পরে ও বলে যে দেখো, মানা না মানা সেটা পরের বিষয়, আমি যদি বিয়ে করে ফেলি তোমারে, তাহলে বাপ মা একদিন না একদিন মেনে নেবে। হ্যাঁ, আর ও বলতেছিল যে ওর ফ্যামিলি তো ওর কথা ওর বাপ মা অনেক মানে, ও যা বলবে ওর ফ্যামিলিতে তাই হবে। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ওর সাথে আমি এরকম আবারও এরকম কথা বলতে থাকি কন্টিনিউ। তো এক সময় দেখা গেছে যে ও আমাকে খুব চাপ দেয় বিয়ের জন্য। ওর বাপ মা যখন ওরে বলে যে তুই মেয়ের সাথে কথা বলবি না, ওই মেয়ে ভালো না, মানে এই মেয়ে আমি কখনো মাইনা নেব না, তখন ও বলে আমাকে যে চলো শিপ্রা আমরা বিয়ে করে ফেলি, দরকার হলে 3 বছর আমরা কেউ কাউকে জানাবো না, আমার বাপ মারও আমি জানাবো না, তুমিও তোমার ফ্যামিলিরে জানাইবা না। 3 বছর পরে যখন আমি একটু মানে নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করতে পারবো, তখন আমরা 3 বছর পরে আমরা একত্র হব, তখন তুমি তোমার বাপ মারে জানাই, আমি আমার বাপ মারে জানাবো। তারপর ওনারা যদি মানে তো মানলো, না মানলে নাই, আমরা দুজন একসাথে থাকবো। তো এরকম করে 1 বছর পরে আমাদের বিয়ে হয়। আমাদের বিয়ে হয় 17 সালে, 2017 সালে। হ্যাঁ 2017 সালে এপ্রিলের 7 তারিখ। মার্চের 30 তারিখে আমি এফিডেভিট করে মুসলিম হই, আর এপ্রিলের 7 তারিখ আমরা বিয়ে হয় আর কি, আমাদের মানে কাজী অফিসে আমাদের বিয়ে হয়। মানে আগে কি আপনার ধর্ম চেঞ্জ করেন আপনি? হ্যাঁ, আগে ধর্ম আচ্ছা, এখন change একটু করতাম। কথাটা বলবেন, ধর্ম চেঞ্জ করে আপনি হিন্দু থেকে মুসলিম হয়ে গেলেন, জি, তখন হচ্ছে কি আপনার নাম যখন শিবরা ছিল সেই নামটা চেঞ্জ করা হয়েছিল, জি, তখন আমার নামটা চেঞ্জ করা হয়েছে। তখনই কি নাম দেওয়া হয়েছিল? তখন এফিডেভিটে দেওয়া হয়েছিল যে ফারহাজাহান জান্নাত, আচ্ছা আচ্ছা ফারহাজাহান জান্নাত। আচ্ছা, ধর্ম চেঞ্জ করার পর এটা কি মানে এই বিষয়টা কি আপনার পরিবার জানতো? না, তখন আমার ফ্যামিলি জানতো না, মানে আপনি নিজের থেকে আপনার ধর্মটা চেঞ্জ করে ফেললেন, বাট এটা হচ্ছে আপনার পরিবার জানে না। জানে না। কারণ পরিবার থেকে কি আপনি যথেষ্ট পরিমাণ সাপোর্ট সব সময় যে কোনো একটা প্রবলেমে পড়লে বা যে কোনো কিছু লাগলে সাপোর্টটা পেতেন না? হ্যাঁ, পেতাম, আমার ফ্যামিলি আমার জন্য অনেক করছে। অনেক করছে। হ্যাঁ। তারপরে এই বিষয়টা আপনি আপনার ফ্যামিলিকে শেয়ারই করেন নাই? না, এটা আমি বিয়ের পরে 2 বছর পরে আমার ফ্যামিলি জানতে পারছে যে আমি এরকম মানে আপনার হিন্দু থেকে মুসলিম হয়েছি আর এই ছেলেরে বিয়ে করছি। আর এই ছেলের সাথে যে আমার ফ্রেন্ডলি মানে কথা হয়, এটা আমার ফ্যামিলি জানতো, যে আমার সাথে বন্ধুত্ব আছে ওই ছেলের সাথে, এটা জানতো। আর ওর আমার ফ্যামিলিতে গেছো গেছে কি দাওয়াতে। মুসলিম পরিচয় দিয়ে? হ্যাঁ, মুসলিম পরিচয়ে আমার ফ্রেন্ড, আচ্ছা, জাস্ট ফ্রেন্ড। আর ওর দোকান থেকে আমার মা বাবা সবাই মানে কেনাকাটা করতো, আমার আত্মীয় স্বজন সবাই ওর দোকান থেকেই কেনাকাটা করতো। তো ওই হিসাবে ওরে চিনতো, তো আমার ফ্রেন্ডলি মানে ফ্রেন্ড বলছে, ওই হিসাবে আমার ফ্যামিলি আর কি ওইভাবে ওর সাথে মানে কথা বলতো। তো আমার ফ্যামিলি পরে আমাদের বিয়ে হয়। তো বিয়ের পরে আমাদের কথা ছিল এরকম যে 3 বছর ও আমার সাথে মানে ও কাউকে বলবে না, আমিও কাউকে বলবো না। তো এর ভিতরে আমার ফ্যামিলিতে আমার সাথে একটু সমস্যা হয়। তো সমস্যা হলে আমি ওরে ফোন দিই যে আমার ফ্যামিলিতে এরকম সমস্যা হইতেছে, আমি এই ফ্যামিলিতে থাকবো না, তুমি যদি আমার নাও তো নাও, না নিলে আমি আমার মতো চলে যাবো। মানে আপনি একটু ক্লিয়ার করেন, আপনি হচ্ছে বিয়ে করলেন এরপর, জি।
বিয়ে করলেন হচ্ছে গিয়ে আপনার এই দেখা গেছে 2017 সালে। জি। তো বিয়ে করার পর কি আপনি আপনার শ্বশুর বাড়ি যান নাই? না না, কোথায় ছিলেন? মানে ও ওর মতো চলে গেছে ওর বাসায়, আর আমি আমার মতো আমাদের বাসায় চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা। তাহলে বিয়েটা করার এত জরুরি প্রয়োজন কি ছিল? মানে ওর ফ্যামিলি থেকে চাপ দিতেছে, ওই মেয়ের সাথে কথা বলবি না, এই না সেই না। তারপর আমিও একটু অ্যাভয়েড করতেছিলাম, যেহেতু তোমার ফ্যামিলি রাজি না, আমি এখানে তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। তখন ও বলতেছিল যে আমার ছাড়াও থাকতে পারবে না, আমি কেন এইভাবে মানে অ্যাভয়েড করতেছি, দরকার হলে আমরা এখন বিয়ে করি, কেউ জানবে না, এরকমই বলতেছিল। তখন আমি বলছি যে না, এটা সম্ভব না, আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। তারপর ও বললো যে না, তুমি যদি আমার না হও আমি সুইসাইড করব। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ও আবার মানে এরকম বলছিল যে মানে আমি 3 বছর কারোর সাথে কারোর এরকম মানে উনি ওরকম কোনো কিছু বলবে না, আমিও ওনার কিছু বলবো না। আমি চাকরি করতাম, তো আমিও চাকরি করা অবস্থায় থাকবো, ও 3 বছর পরে ও মানে। আপনি বিয়ের আগে চাকরি করতেন? জি। কি চাকরি করতেন? আমি ট্রাভেলস এজেন্সিতে চাকরি করতাম। আপনার মানে কাজটা রিসেপশনে কাজ জি। ছিল? আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে ক্লাস 10 এ লেখাপড়া করে রিসেপশনে চাকরিটা নেওয়া যায়? হ্যাঁ, আসলে ওই আমাদের এলাকায় একজন আপু ছিল, ওই আপুর মাধ্যমেই ওই স্যারের অফিস আর কি। কোথায় চাকরি করতেন? পল্টনে। পল্টনে? জি। আচ্ছা আচ্ছা। তো এই যখন আপনাদের রিলেশন হইলো, মানে আপনাদের প্রেম ভালোবাসার একটা সম্পর্ক হলো, এর আগে থেকে চাকরি করতেন আপনি? হ্যাঁ, এর আগে থেকে আমি চাকরি করছি। চাকরি করে আসলে ওই টাকাগুলো কি করতেন আপনি? কিছু যখন ওর সাথে সম্পর্ক চলাকালীন ওই কোথাও ঘুরতে গেলে ওই খরচটা আমি দিতাম, ফ্যামিলিতে দিতাম, নিজের হাত খরচ চলতো। মানে কোথাও ঘুরতে গেলে মানে বুঝলাম না বিষয়। মানে ওর সাথে কোথাও ঘুরতে গেলে আর কি ওই হাত খরচটা আমি দিতাম আর কি, মানে মানে আমার খরচই আমি যাইতাম কোথাও। আপনার বয়ফ্রেন্ডের সাথে যদি কোথাও ঘুরতে যেতেন, সেই খরচটা আপনি বহন করতেন? জি। কেন আপনার বয়ফ্রেন্ড বহন করতে পারতেন না? তাকে তখন ওই যে ওর ওই মামার দোকানে একটু সমস্যা চলতেছিল, ওর ওইভাবে মানে আর্থিক ছিল না আর কি, আর্থিক সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা। এই কারণে ওই খরচটা আপনি বহন হ্যাঁ। করতেন? আচ্ছা আচ্ছা। এছাড়া কি হচ্ছে গিয়ে এমনিতে বিয়ের আগেই আপনার সাথে কি ওরকম ধরনের এই দেখা গেছে সম্পর্ক তো ছিলই মোটামুটি একটা, তাহলে সেক্ষেত্রে ওরকম কিছু কি ছিল যে বিয়ের আগে থেকে হচ্ছে আপনার কাছ থেকে যখন যেটা টাকা পয়সা লাগতো তা চাইলে আপনি দিয়ে দিতেন? না, ও কিছু চাইতো না, কিন্তু ও যখন সমস্যায় ছিল তখন আমি ওরে বিভিন্ন ভাবে হেল্প করতাম। আচ্ছা মানে ও যখন চাকরি ছিল না আর কি, চাকরির জন্য মানে জায়গায় জায়গায় যাইতো, তখন আমি ওরে গাড়ি ভাড়া দিতাম। এমনিতেই খাওয়ার তো চলতো না, আমি এইভাবে একটু হেল্প করতাম ওরে। মোটামুটি এটাই ছিল যে টুকটাক হচ্ছে যখন যেটা লাগে। হ্যাঁ, লাগে ওইটাই হেল্প করতাম। এমনিতে আপনার যদি কিছু লাগতো, প্রয়োজনীয় তো অনেক কিছুই লাগে, বা হচ্ছে গিয়ে একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের কাছ থেকে কিন্তু অনেক কিছু আশা করে, সেক্ষেত্রে ওগুলো কি পেতেন আপনি? দেখা গেছে আপনার জন্মদিনেও যে একটা গিফট। না, ও কখনো এই পর্যন্ত আমাকে কোনোদিন কোনো বার্থডেতে আমাকে উইশ করে নাই, কোনো বার্থডেতেই না, বরং আমি ওর বার্থডেতে উইশ করতাম। আমি একবার মানে আমার সাথে ওর সাথে রিলেশনটা ওইভাবে চলতেছিল না, তো আমার বান্ধবীর দিয়ে উইশ করেছিলাম, ওর বার্থডে সেলিব্রেট করছিলাম আমি। তো এইভাবেই চলতেছিল। তো আমার একদম পুরো ফোর্স করে যে ও আমার বিয়ে না করলে ও সুইসাইড করবো, এই করবো সে করবো। তখন আমি বললাম যে আমি তো ধর্ম চেঞ্জ করবো না, তুমি পারবা আমার ওইভাবে মাইনে নিতে? এটা কি সম্ভব, তুমি বলো। তো এইভাবে পরে ধর্ম চেঞ্জ করি। ধর্ম চেঞ্জ করার পরে মাসখানেক আমি আমার ফ্যামিলিতেই থাকি। পরে আমি ওরে বলি যে আমার ফ্যামিলিতে এরকম সমস্যা চলতেছে, আমি ফ্যামিলিতে থাকতে পারবো না, তুমি কিছু একটা করো। পরে ও বললো আচ্ছা ঠিক আছে, তুমি চলে আসো, আমি দেখতেছি। তো চাইছিল যে আমার বুঝাইয়া আবার আমার ফ্যামিলিতেই পাঠিয়ে দিব। তো আমি বলছি যে না, আমি ওই ফ্যামিলিতে আর যাবো না, তুমি কি তোমার সাথে আমার রাখবা না। তো পরে আমরা একটা রুম নেই মুগদাতে। তো মুগদাতে একটা রুম নেই, আমি চাকরি করি, মানে আমি চাকরি অবস্থায় ওর সাথে থাকি। আর ও একটা কোম্পানিতে চাকরি করতো। তো কিছু টাকা ঋণ হওয়াতে ওর ওইভাবে সংসার চালাইতে পারতো না। আমি আমার বেতন দিয়ে সংসার চালাইতাম, আমি ঘর ভাড়া দিতাম আর খাবার আমি চালাইতাম। তো ওর বাপ মা তখন জানে না যে আমার সাথে ওর বিয়ে হয়ে গেছে। ওর বাপ মা আমাকে মাঝে মধ্যে কল দিত। এমনিতে একটু সত্যি করে বলবেন, যেহেতু আপনি হিন্দু ছিলেন, আপনি যখন আপনার ধর্ম চেঞ্জ করলেন, এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, তখন কি আপনার একটু বুক কাঁপে নেই বা হচ্ছে ভয় লাগে নাই যে আমি এত বড় একটা কাজ করে ফেলবো? ভয় আসলে তখন ওইভাবে লাগে নাই। মানে ও অনেকভাবে বলছে আমারে, আমি ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছিলাম, যে কারণে ওইগুলা মনে পড়ে নাই। মানে দুর্বল হওয়ার পেছনে কিন্তু অনেক ধরনের কারণ থাকতে পারে। দেখা গেছে অনেক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের দিক থেকে দেখা যায় যে বিয়ের আগে তারা একটা নিজেদের ব্যক্তিগত একটা সম্পর্কে জড়িয়ে যায়, ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে যায়। এই ধরনের কি কিছু ছিল আপনাদের? হ্যাঁ, সত্যি বলতে ছিল এরকমই। হ্যাঁ, বিয়ের মানে যখন আমার সাথে রিলেশন চলে 8 মাসের সময়, আচ্ছা আচ্ছা, ওর ভাইয়ের ছেলের এখানে মেডিকেলে ভর্তি থাকে তখন আর কি। আচ্ছা।
তাহলে আপনি মোটামুটি বিয়ের আগে একটা ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে হ্যাঁ, গিয়েছেন। এই কারণেই আমি ওরে বিয়ে করতে বাধ্য হয়েছি। এর জন্য হচ্ছে আপনার তখন মনে হলো যে ও ছাড়া তো এখন আমার পৃথিবী অন্ধকার। জি তখন ওই ছেলেটা যেটা বলতেছিল ওইটাই আপনি হচ্ছে হ্যাঁ মেনে নিয়েছিলেন। জি আচ্ছা, এর পরবর্তীতে একটু বলবেন যে এই যে বিয়েটা হলো আপনাদের, জি। এরপর আসলে কিভাবে কি হলো? বিয়ে হওয়ার পরে আমরা 1 মাস পরে যখন মানে একসাথে হই, তখন আমি চাকরি করি। আমরা কিছুদিন ভালোই ছিলাম যখন মুগদা মান্ডাতে বাসা ছিল। তো প্রায় 10-15 দিন আমরা খুব ভালোই ছিলাম। তো এরপরে আমি চাকরিতে যাই, ও চলে যায় ওর কাজে। মাঝে মধ্যে ও আমাকে খুব করতো যে তুমি চাকরি করো না, চাকরি মানে করা আমার পছন্দ না, এই না সেই না। তখন আমি বলতাম যে আমি চাকরি না করলে তো তুমি মানে ঘর ভাড়া দিতে পারবা না, খাবার দিতে পারবা না। কারণ ও তখন ঋণ ছিল, ওর যে কোম্পানিতে থাকতো ওই কোম্পানিতে প্রায় 30-35 হাজার টাকা ঋণে পড়ে গেছিল। ওরে কোনো বেতন দিতেছিল না কোম্পানি, মানে ঋণটা ওইখান থেকে কাটে নিত বেতন থেকে। তখন আমি ওরে বলতাম এরকম। তো এইভাবে আমি 3 মাস চাকরি করি ওর সাথে। ও মাঝে মধ্যে আমার অনেক মারতো, মানে অনেক মারতো। আমার অফিসে আমি ওরে নিয়ে গেছি, অনেকবার নিয়ে গেছি অফিসে, আমার নামায় দিয়ে আসতো, আবার ও নিয়ে আসতো। তখন আমি যখন অফিসে ঢুকতাম তো দারোয়ান আমাকে সালাম দিয়ে ম্যাডাম কেমন আছেন জিজ্ঞাসা করতো। তা আমি হাসি মুখে বলতাম যে হ্যাঁ আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। এইটা ওর সহ্য হইতো না। ও বলতো যে আমার নাকি দারোয়ানের সাথে অবৈধ সম্পর্ক আছে। এরকম মানে এরকম ছোটখাটো ছিল, আমার ও অনেক মারতো। তো পরে এক সময় 3 মাস পরে আমরা যখন মুগদার থেকে মান্ডায় চলে আসি রুম ভাড়া নিয়ে। তো মান্ডায় আসার পরে ওইখানে মানে আমাকে 6 মাস আমরা একসাথে ছিলাম। 6 মাস আমরা একসাথে ছিলাম। তো 6 মাস আমার অনেক মারধর করছে। 6 মাস পরে আচ্ছা ঠিক আছে, তোমার উচিত তো আমি চাকরি করি, আমি চাকরি ছেড়ে দিব, আমি চাকরি করব না, তুমি সংসার চালাইও। তখন এটা বললে আমি আমার অফিসের ছাত্ররা না করে দিছে যে স্যার আমার মানে ফ্যামিলিগত সমস্যা, আমি চাকরি করতে পারবো না, এটা না করে দিয়েছে। তো 1 মাস মানে 1 মাস ওভার হয়েছে, ও ঘর ভাড়া দিতে পারে না। আমার কিছু জমানো টাকা ছিল, আমি ওই ঘর ভাড়া ওই বাড়িওয়ালারে দিছি। আমি বলছি যে আমি দিছি, এটা জানায়েন না ওনারে। তো এইভাবেই মানে ওই 5 মাস পরে আর কি, 6 মাসের রানিং, তখন আমি ওর ফ্যামিলিতে ফোন দিই। মানে এখন দেখি যে ও রুম ছেড়ে দিছে, ও রুম ছেড়ে দিছে, আমার সাথে ও থাকবে না। আমি আমার বাপমার কাছে চলে যাইতাম। আমার বাপমা তো জানে না যে ওর সাথে আমার বিয়ে হয়েছে। আমি আমার বাপমার কাছে চলে যেতাম, ও একটা এক্সট্রা রুম নিয়ে থাকবে, মেসে থাকবে। তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না এইভাবে সংসার চালানো। তো পরে দিয়ে ও আমার এইটা বলার পরে আমি ওর ফ্যামিলিতে ফোন দিই যে আপনার এর ভিতরে ওর ফ্যামিলি আমার ফোন দেয় অনেকবার যে আমার ছেলে কোথায়, তুমি জানো নি। আমি বলছি না, আপনার ছেলের সাথে আমার রিলেশন নাই, এখন আপনার ছেলে কোথায় থাকে আমি জানি না। মানে মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, ও আমাকে শিখিয়ে দিছিল। ও যেভাবে শিখিয়ে দিয়েছিল আপনি ওইভাবে আমি বলছেন? ওইভাবেই বলছি। তো এখানে একটা কথা বললেন, এই যে আপনি যেটা বললেন যে বিয়ে হয়েছে আপনাদের, বিয়ে হওয়ার পর আপনি আপনার মা বাবার কাছে ছিলেন, সে তার মা বাবার কাছে ছিল। মা বাবা গ্রামে থাকতো আর ও মানে ও একা ছিল, ঠিক হ্যাঁ। আছে? তাহলে ও যেহেতু একা ছিল, ও তো নিশ্চয়ই একটা বাসাতে ছিল, তাই না? জি তাহলে সেক্ষেত্রে এই যে আপনার সাথে আপনাদের সাথে যে বিয়েটা হলো, জি। মানে আপনি ওকে বিয়ে করলেন, ও আপনাকে বিয়ে করলো, বিয়ে করার পর হচ্ছে এই স্বামী স্ত্রীর একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, একটা সম্পর্ক থাকে, ওইভাবে কি আপনারা হচ্ছে একসাথে ছিলেন? মানে বাপ মার কাছ থেকে আমি 1 মাস পরে চলে আসি আর কি। মানে যখন আমার ফ্যামিলিতে একটু সমস্যা আমি ওরে বলি, তো আমরা 1 মাস পরে আমরা একসাথে হই। একসাথে হওয়ার পরে 6 মাস আমরা একসাথে থাকতাম। মানে 6 মাস একসাথে একসাথে একটা বাসাতে ছিলাম। সংসার হ্যাঁ, করেছেন সংসার আপনারা? করি। আচ্ছা, তো এর পরবর্তীতে হচ্ছে সংসার করলেন আপনি। জি। সংসার করার মুহূর্তে হচ্ছে আপনার সাথে অনেক সময় অনেক বিষয় নিয়ে অত্যাচার করতো। অত্যাচার করতো। অত্যাচার করার কারণ কি ছিল? আমি চাকরি করি, সবার বউ আইসা ঘরে পায়, ওনার বউ আইসা ঘরে পায় না। তারপরে ওই যে অফিসের দারোয়ান আমার দেখে হাইসা কেন কথা বললো, আমি কেন হাইসা কথা বললাম, এই নিয়েই ওর সাথে টুকিটাকি লাগতো। তাহলে আপনি চাকরি করলেন কেন? চাকরি করছি কেন, না হলে তো যে ও সংসার চালাইতে পারতো না। আমি চাকরি ছেড়ে দিয়েছি 1 মাস, ও বলে যে ও সংসার চালাইতে পারবে না। আমি আমার বাপের বাড়িতে চলে যেতাম, ও একটা মেস ভাড়া নিয়ে থাকবো। মানে ও আর্থিক সমস্যা আছে, এখন পারবে না, দরকার হলে আমরা 3 বছর পরে আবার একসাথে হব। মানে আপনি চাকরিও করতে পারবেন না, আবার হচ্ছে চাকরি করলেও সমস্যা, চাকরি না করলেও না সমস্যা, সব করলে দিক দিয়ে। সমস্যা। জি আচ্ছা, তাহলে এর পরবর্তীতে যখন হচ্ছে আপনারা সংসার করলেন, ঠিক জি। আছে, সংসার করার মুহূর্তে এই আপনি তো বাচ্চা কাচ্চা নিশ্চয় নিয়েছেন? জি, আমরা একসাথে থাকাকালীন 6 মাসে এরকম হয় নাই। তো 6 মাস পরে যখন আমরা আলাদা হয়ে যাই, তখন মানে এইভাবেই দেখা করতাম, ওর বাড়িতে যাইতাম আইতাম এইভাবে। পরে 1-1.5 বছর পরে আমি একটা কনসিভ করি। তো পরে দিয়ে ও আমার সাথে অনেক মানে মারধর করে যে আমি কেন এখন কনসিভ করলাম, ওর এখন বাবা হওয়ার বয়স হয় নাই। হ্যাঁ, ও অনেক ট্রাই করছে বাচ্চারা আমি যেন নষ্ট করে ফেলি। তখন আমি বলছি যে না, আমি বাচ্চা নষ্ট করবো না, তুমি যদি তোমার বাচ্চার মানে বাপ পরিচয় নাও দাও, তাও আমি আমার বাচ্চা নিয়ে থাকবো, সমস্যা নেই, তুমি নাইলে তুমি বাচ্চার পরিচয় দিও না। তখন ও আমার বলতো যে হ্যাঁ তুই তো অফিসে চাকরি করস,
তোর সাথে বসেদের অবৈধ সম্পর্ক, এই জন্যই তো বাচ্চা ওইখান থেকে আনছস, এরকম বলতো। এরকম বলতো দেখে আমি একবার ওর সাথে একটু রাগারাগি করছি, ও আমার পেটে লাথি দেয়, মানে পেটে মাজায়, মানে ওর উদ্দেশ্য ছিল যেন বাচ্চাটা নষ্ট হয়ে যায়, মানে অনেক মারধর করে। এই 2 দিন পরেই আমি শুনি যে মানে আমার বেবি নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এর পরবর্তীতে যখন এই যে আপনাদের সাথে এই যে ধরনের ঝামেলাগুলো পর্যায়ক্রমে হচ্ছিল, এটা কি রিলেশনের আগ থেকে বা হচ্ছে বিয়ে করার আগ মুহূর্তে কি এই ধরনের না ঝামেলাগুলো না, কখনো হতো? বিয়ের আগে ও তো আমার ছাড়া কিছু বুঝতো না, বুঝতো না। আমি বরং ওর সাথে খারাপ ব্যবহার করতাম। হ্যাঁ, মানে ওরা আমি মানে ও জানি আমার থেকে দূরে সরে যায়, আমি ওরা মানে এইভাবে অনেক রাগারাগি করতাম। প্লাস ওর সাথে আমি হাতও তুলছি একবার যে তুমি আমার ভুলা যাও, তখনও আমাকে রিটার্ন একটা বকা দেয় না। বিয়ের আগে? হ্যাঁ, বিয়ের আগে। তাহলে এক্ষেত্রে একটা কথা বলবেন আপনি, তার কি আসলে কি মনে হচ্ছিল, যে তার উদ্দেশ্যটা কি ছিল? আমি জানি না, কিন্তু আমি একটু জানতাম যে ও আমার খুব লাভ করে, ও আমার ছাড়া থাকতেই পারবে না। আচ্ছা আচ্ছা। মানে ও অনেক দেখাইছে। আমার বান্ধবী, আমি একবার কথা বলা বন্ধ করে দিয়েছি, আমার বান্ধবীদের কাছে ফোন দিয়ে কানাকাটি করছে, আপনি বলেন শিপ্রারে বুঝান। তো একবার আমার বান্ধবী ওর সাথে দেখা করানোর জন্য মিথ্যা কথা বললে আমাদের এলাকায় একটা নিয়ে যায়। তো আমি যখন ওরে দেখি তখন আমি ওরে বলি যে তুই এখানে আমার আনছিস কে? কয় কি ও আমারে বলছে যে তোর সাথে দেখা করাই দিতে, এই জন্য আমি আনছি। পরে আমি ওই বান্ধবীর সাথে রাগারাগি করি, তো এলাকা তো আমার, তো আমি ওই এলাকায় ওর সাথে বেশি বার্গেনিং করতে পারবো না। ও বললো যে চলো, তো ও আমার নিয়ে হাতে ঝিল যায়। পরে আমার বলে যে মানে শিপ্রা আমার যা হয়েছে ভুল হয়েছে, আমার তুমি মাফ করে দাও, আমি তোমরা ছাড়া থাকতে পারতেছি না। পরে ও আমারে বলে, কান্নাকাটি করে অনেক, তখন আমি রাজি হই আর কি বিয়েতে। আচ্ছা, তো এর পরবর্তীতে যখন আপনাদের বিয়ে হয়ে গেল, সংসার করলেন আপনারা, আপনি বাবার বাড়িতে ছিলেন, সে তার মতো ছিল, আবার পরবর্তীতে একসাথে একও হলেন, ঠিক আছে? এর পরবর্তীতে সংসার করার পর আসলে কি মানে আপনার হাজবেন্ড কি এখন, একটু ডিরেক্টলি বলেন তো, এখন কি বর্তমানে আপনার সাথে আছে? না, এখন আপনার সাথে নেই। না। এই না থাকার কারণটা কি? না থাকার কারণ ওর বাপ মা যখন 6 মাস পরে আমি যখন ও রুম ছেড়ে দেয়, আমি ভাবি যে ও যদি আমার সাথে আর কোন রকম যোগাযোগ না করে, ওর বাবা মাও জানে না, আমি আর ওর কোথায় পাবো যদি ও এখান থেকে চলে যায়। তখন আমি ওর বাপ মারে ফোন দিয়ে বলি যে আপনার ছেলে কোথায় আছে, আপনারা আসেন, আমি দেখাই দিব। পরে দিয়ে আমি আমার বাড়িতে নিয়ে যাই ওর আব্বুরে। পরে ওর আব্বু ওই আমাদের পার্শ্ববর্তী যে আন্টি বলে যে আপনার ছেলে এই মেয়েরে বিয়ে করছে। পরে দিয়ে ওর আব্বু বলে যে তুমি বিয়ে করছো, তুমি না বলছো যে তুমি ওর মানে খোঁজ খবর জানো না। আমি কইছি দেখেন আপনার ছেলে আমারে না করে দিছে, জানি আমি না কই আপনার ছেলে কোথায় আছে। তো পরে দিয়া কয় তুমি তো কথা বলাই দিতা। আমি তো আপনার ছেলের আমি বলছিলাম আপনাদের সাথে কথা বলতে বলছি, দেখো আপনার ছেলে আমারে মারছে, যে না আমি কথা বলবো না। মানে কেমনে কথা কম, আমি তো ঘরের ভিতরে টাকা দিতে পারবো না, মানে বাড়িতে টাকা পাঠাইতে পারবো না, ওনার বেতন নাই এই জন্য। তো পরে দিয়ে আমি ওর বাপ মারে মানে সম্পূর্ণটা পরে বুঝাই বলি। ওর বাবা বলে যে তাহলে চলো গ্রামে চলো। তখন আমি চাকরি করি, মানে ওই 1 মাস পরে আমি আবার চাকরি নিছি আর কি। তো পরে চাকরি আমি বলছি যে দেখেন চাকরি করতেছি বললেই তো আর চলে যাওয়া যাবে না, আমার বেতন আটকে আছে কিছু, আমি ওইটা নিয়েই তারপরে যাই। পরে আমি আমার শ্বশুরের 3 মাস টাইম নেই, 3 মাস পরে যাব। 3 মাস পরে আমি গেছি শ্বশুর শাশুড়ির কাছে। হ্যাঁ, মানে উনাদের আমি ফোন দেই যে আমি যাইতে চাই। আমি গেছি, মানে উনারা আমারে কেউ নিতে রাজি না, মানে বইলা গেছে যাই, তারপরে উনারা আমারে নিবে না। ও 6 মাস পরে আমার শ্বশুরের সাথে কথা বলার পরে উনি উনার মতো একটা বাসা নাই, মেজ ভাড়া, আমি আমার বাপের বাড়িতে চলে যাই। তো আমার বাপের বাড়ি জানে না যে আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি বা আমি ওই ছেলের বিয়ে করছি। আমার বাপ মা তো জানে যে আমি ওই ধর্মেরই আছি। তো ওইভাবে এখান থেকে আসা যাওয়া করে অফিস করতাম, আর মাঝে মধ্যে ওর সাথে দেখা করতাম। আচ্ছা, এই যে আপনি যে আপনার স্বামীর সাথে টানা 6 মাস সংসার করলেন, তারপর আবার আপনার বাবার কাছে গেলেন, ঠিক আছে? এমনিতেই যে আপনার স্বামীর কাছে যখন এসেছিলেন, আপনি বললেন আপনাদের বিয়ের কথাটা তারা জানতো না, তাহলে কি বলে আপনি এসেছিলেন? যে আমার মাকে আমি বলছিলাম যে আমি পল্টনে চাকরি করি, আসা যাওয়ার সমস্যা, আমি ওইখানে একটা মানে 2-3টা মেয়ের সাথে থাকি। আচ্ছা, মানে হোস্টেলে থাকেন বা এরকম কিছু বুঝেছেন? এক বাসায় আমরা 3 বান্ধবী থাকি, এরকম বলছি যে আমাদের কলিগ নিয়ে থাকি। তখন আমার মা তো আর এসে দেখতে পারবো না, তারপরেও অনেকবার বলছে যে আমরা যাবো। তারপর আমার ভাইয়ের মেয়েদের নিয়ে আসতাম, আমার বড় ভাইয়ের একটা মেয়ে আছে, ওই মেয়েরে নিয়ে আমি আমাদের বাসায় 2-3 বার আসছি। তো আমি ওরে যেমনি শিখিয়ে দিতাম, ওই মেয়ে ওইভাবেই বলতো।
এর পরবর্তীতে এই যে আপনার মা বাবা জানে যে আপনি হচ্ছেন বান্ধবীদের হ্যাঁ, সাথে colleague-এর থাকেন, সাথে ওখানে থেকে থাকি। কাজ করেন, তাহলে কাজ করে টাকা কি মা বাবার কাছে দিতেন আপনি? না, আমার বাপ মা ওইভাবে টাকা চাইতো না, চাইতো না আমি কখনো? আমারটাই চালাইতাম। মানে আপনার নিজে এমনিতে মা বাবা কি আপনার মানে না, আর্থিক মানে কোনো সহযোগিতা আমার থেকে নিত না বা আমিও মানে দিতাম না। জিজ্ঞেস করতো না যে তোর কি অবস্থা, কেমনি কি? না, বরং আমার মা আমাকে আরো হেল্প করতো, মাঝে মধ্যে চাল দিত, ডাল দিত, টাকা দিত। চাল দিত কিভাবে? মানে আমি ওই এলাকায় মার সাথে দেখা করতে গেলে, শুক্রবারে দেখা গেছে মার সাথে দেখা করতে যাইতাম, তখন কি বাজার জানতো বিয়ে সদাই করে করছেন? দিতাম। না না, জানতো না। তারপর আপনাকে হ্যাঁ, বাজারটা মানে যাওয়া মা আসা করে- জানতো যে আমাকে মানে অফিস থেকে একটু লেট করে বেতন দেয়, মানে 1 মাস 2 মাস এরকম ঘুরায় বেতন দেয়, এটা মা জানতো। তাহলে মোটামুটি মা বাবার কাছ থেকে ভালো সাপোর্টই পেতেন আপনি। জি তো এর পরবর্তীতে যখন হচ্ছে আপনি বিয়ে করে ফেললেন, জি। ঠিক আছে, বিয়ে করার পরবর্তীতে যখন স্বামীর সংসার করলেন, তখন থেকে হচ্ছে আপনার প্রতি একটা মানে অত্যাচার ক্রিয়েট হতো, এটা কি? মানে সেটা আমার স্বামী মনে হয় আমার সাথে করতো। আমার জীবনে আমার এরকম খারাপ ব্যবহার আমার ফ্যামিলি আমার সাথে করেনি কখনো করেনি? না। আচ্ছা, এখন পরে লাস্ট পর্যায়ে আসলে কি হলো আপনার স্বামীর সাথে? এখন লাস্ট পর্যায়ে ও তো মেসে থাকতো আর আমি আমার বাপের বাড়িতে থাকতাম, তো মাঝে মধ্যে ওর ভাইয়েরা আবার নিয়ে আসে, ও একটা ব্যবসা আমি ধরাই দিই ওরে, ওই চকের থেকে মাল আনতো, আইনা দোকানে দোকানে দিত। তা আমি ওইখানে ওরে কিছু ইনভেস্ট করি, আমার কিছু জমানো টাকা, তারপর ওর সাইকেল দরকার, একটা সাইকেলও কিনে দিই আমি। পরে মানে ও এরকম চলতে থাকে ওর। পরে ও যখন একটা রুম নেয়, রুম নিয়ে ওর বড় ভাইরে আনে ঢাকা, যে ও অর্ডার কাটবো, ওর বড় ভাই ডেলিভারি দিবে এরকম। তো পরে যে ওর বড় ভাইরে আনে একটা রুম নেয়, তখন মানে আমি ওর বাসায় ওপেনলি যাওয়া আসা করতাম, যেহেতু ওর ফ্যামিলি জানে, আমি যাইতাম আইতাম ওর বড় ভাইয়ের কাছে। কিন্তু ওর বড় ভাই জানতো যে আমি ওর বাড়িতে যাই আসি, কিন্তু ওর ফ্যামিলি, ওর বাপ মা এটার ভিতরে ইচ্ছুক ছিল না যে আমি ওর সাথে কোনো রকম যোগাযোগ রাখি, ওনাদের ইচ্ছার বিরুদ্ধে। আমি ওখানে যাইতাম, লুকিয়ে যাইতাম, লুকিয়ে আসতাম, এরকম শুধু ওর বড় ভাই জানতো। তো এরকম 1 বছর গেছে গা, তখন এই যে মানে আমি প্রেগনেন্ট হই আর কি। তো ওর বড় বোন আসার পরে একটা ঝামেলা নিয়ে ও আমার এরকম মারধর করে, পরে আমার মানে আপনাকে কি পর্যায়ক্রমে সবসময় হচ্ছে কি গায়ে হাত তুলতো আপনার? গায়ে হাত তুলতো, কথায় কথায় গায়ে হাত তুলতো। মনে হয় যে আমি ওর সাথে যে সম্পর্ক থাকাকালীন ব্যবহারটা খারাপ করতাম, ওইটাই উশিল নিত বিয়ের পরে, এরকম করতো। সম্পর্ক থাকা অবস্থায় আপনি ব্যবহার খারাপ করতেন? মানে আমি বলতাম যে তোমার বাপ মা যেহেতু চায় না, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না, এরকম করতাম। আপনার দিক থেকে আপনি ভেবেছিলেন যেহেতু আপনি একজন হিন্দু মেয়ে, জি এর জন্য হচ্ছে আপনি এই সম্পর্কটা এড়িয়ে যেতেন। হ্যাঁ, ওর মাই আমাকে তাহলে সম্পূর্ণ আপনি ফোন এই যে দিয়ে- যখন আপনার একটা শারীরিক সম্পর্কে লিপ্ত হলেন, জি। তখন কি আপনার এটা ভাবেন নাই যে আপনি একজন হিন্দু মেয়ে, আপনার স্বামী না, হচ্ছে তখন তো মুসলিম? বিয়ে ডিসিশন হয়ে গেছিল, বিয়ে- আমাকে বিয়ে করবে তখন। আচ্ছা আচ্ছা, তারপর বিয়েটা তখন আর করেনি? না, পরবর্তীতে আর একটু দেরি করেছে? হ্যাঁ, ওই যে ওর ভাইয়ের ছেলে মারা গেছিল, আচ্ছা আচ্ছা। এই জন্য। তো এরপরে এই যে আপনাদের সাথে যে এই যে সংসার করছিলেন, জি, এখন বর্তমানে হচ্ছে আপনার স্বামী কোথায় আছে? এখন আমার স্বামী কুমিল্লাতে আছে, কুমিল্লাতে আছে। জি। আপনি কোথায় আছেন? আমি ঢাকা। ঢাকায় আছেন। জি, তাহলে আপনি এখন কার কাছে আছেন? এখন আমি আমার এক ম্যাডামের কাছে আছি। তাহলে সেই ক্ষেত্রে আপনি ঢাকায় কেন? আপনার হাজবেন্ডের সাথে নেই কেন? জি, উনি আমাকে নিবে বলে নেয় নাই, আজকে 1 বছর যাবত ধরে নিবে বলে নেয় না। তখন আমি বলে বলি যে তুমি আমার নিতেছো না কে? কয় তুমি তো কয়েকবার গেছো, আবার চলে আসো। আমি কি তাই তুমি আমার মারধর করলে আমি চলে আসবো না? তোমার ফ্যামিলি সবাই আমার এরকম খারাপ ব্যবহার করে, আমাকে কথায় কথায় শোনায় যে তুমি অন্য জায়গায় বিয়ে করলে 5 লাখ টাকা পাইতা, ঘরের আসবাবপত্র পাইতা, হ্যাঁ এরকম করতা। আমি বলে বাহিরের মেয়ে, আমি বলে এরকম খারাপ মেয়ে, এগুলা বলে। এগুলা তো তুমি কিছু বলো না, তুমি কিছু বললেই তো হয়, তুমি তো কিছু বলো না, তুমি আরো বরং আমার মারধর করো। এগুলা এই জন্যই তো আমি চলে আসি। তো আচ্ছা যাই হোক, আমি যা করছি, আমি যদি ভুল করে থাকি, আমি ভুল করছি, তুমি আমার মাফ করে দাও, তুমি তোমার বাপ মারে বলো যে আমার জন্য গ্রামে নেই। তো আমারে বলে যে আমার বাপ মা এখন তোমার আর মানবে না, তুমি বারবার যাও, বারবার চলে আসো, এগুলো আমার বাপ মা আর নিবে না তোমার না। পরে আমি বলি যে তাহলে তোমার বাপ মার সাথে আমি কথা বলি। ও বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যদি আমার বাপ মারে রাজি করায় নিতে পারো, যাইতে পারো, তাহলে যাও। তখন আমি আমার শ্বশুরের ফোন দেই। পরে আমি বলি যে মানে আমি আমার শ্বশুরে বলি, আব্বা আমি যা করছি আপনাদের সাথে অন্যায় করছি, ভুল আমার হলো, আমার আপনাদের হলো, আমার আমি যা করছি আপনি আমার মাফ করে দেন, আমি আর এভাবে থাকতে পারতেছি না। এই ভিতরে আমার ফ্যামিলি মানে 2-2.5 বছর পরে জানে যে আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি। তো এটা আমার ফ্যামিলি আর মাইনা নেয় না, কারণ আমি হিন্দু ছিলাম, হিন্দু থেকে মুসলিম হয়েছি, এটা কোনো ফ্যামিলি মানবে না। তো পরে আমি আমার ফ্যামিলিতে আর যাইতে পারি না, আমি আর আমার এক কাপুর বাসায় থাকি, ওইখানেই থাকতাম। তো ওর আমি ফোন দিতাম, তো আমার মানে এই বিষয়ে পাত্তা দিত না। তো ও বলতো খালি ওর বাড়িতে আমি যাইতে, মানে ওর বাসা ছিল ঢাকাতে, ওই ভাই আর ও একসাথে থাকতো। তো ওর ভাই যখন চকে যাইতো,
তখন আমার ও ডাকায় নিত, তারপর ওর ভাই আসার টাইম হলে আমারে পাঠিয়ে দিত। এরকম প্রায় 1-2 বছর চলে। আর যখন আমি যাইতে না চাই তখন আমাকে বলে যে আমি নাকি অন্য ছেলেদের সাথে সম্পর্ক আছে, এটা ও জানা ফেলবে, এই কারণে আমি ওর কাছে যাইতেছি না, আমি অন্য ছেলেদের সাথে সম্পর্ক আছে, মানে অনেক বাজে বাজে কথা বলতো না গেলে। তা আমি যাইতে বাধ্য হইতাম, কারণ এরকম বাজে কথা শোনার থেকে যাওয়াই ভালো। পরে আমি যাইতাম, এভাবে আমি ওরে বলতাম যে দেখো অনেক হয়েছে, আর এরকম করো না, তোমার বাপ মারে বুঝাই বলো আমি যা করছি ভুল করছি, আমি আর মাফ করে দাও তোমরা, তাও আমারে তোমরা নাও, আমি এইভাবে আর এইভাবে থাকতে পারতেছি না। তখন আমার মানে কোনো চাকরি আপনি নেই। ভুল করছেন মানে কি? আপনি কি আপনার হাজবেন্ডের মা বাবার সাথে কি খারাপ আচরণ খারাপ করেছেন? ব্যবহার করি নাই, ওই যে ওইখানে আমি ওরা মারধর করতো, মানে বিষয়টা এরকম ছিল যে আমি ওদের গ্রামে গিয়া প্রায় 12 দিনের মতো ছিলাম, মানে এই লাস্টের মানে কিছুদিন আগে বলতে মাস 6 আগে। তো ওর বাড়িতে গিয়ে আমি 12 দিন ছিলাম। তো ওর মা আর ভাই মানে ঝগড়া লাগছে, মানে 10 টাকা নিয়ে মার থেকে 10 টাকা চাইছে, মা বলছে না আমি দিব না। বড় ভাইয়ের সাথে মা এরকম লাগছে, তো ওনাদের কেউ কারোর সাথে ঝগড়া লাগলে আমার প্রসঙ্গটা তুলতো যে তোমার ছোট ছেলে এটা করছে, এই মেয়ে আনছে দইরা, মানে ড্যাবরা ডুবরা ওনাদের গ্রামের ভাষায় আমারে বিভিন্ন যথেষ্ট ধরনের পরিমাণে মানে খারাপ ব্যবহার করতো। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি থেকে এগুলা দিছে, তোমার পোলায় কি আনছে, আমার তো একটা শ্বশুর বাড়ি আছে, তোমার পোলার তো শ্বশুর বাড়ি নেই, এগুলা নিয়ে প্রায় সময় আমার স্বামী আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতো যে ঠিকই তো আমার একটা শ্বশুর বাড়ি নাই। হ্যাঁ, পরে আমি বলতাম যে তুমি তো জানি না শুনে বিয়ে করছো, আমার ব্যাকগ্রাউন্ড জানি তো তুমি আমার বিয়ে করছো, আমি ভালো খারাপ এগুলো সব জানি তো তুমি আমার বিয়ে করছো, তাহলে আজকে কেন আমার এই কথাগুলো তুমিও শোনাও, তোমার বাপ মাও শোনায় তুমিও শোনাও, এগুলা নিয়েই মাঝে মধ্যে আমি ওর সাথে কথা বলতাম। তো ওর ভাই এরকম, আমি ওরা বলতে চাই যে তোমার ভাই তোমার মা ঝগড়া লাগছে, তো এইখানে আমার প্রসঙ্গ কেন তুলতেছে? তো আমি খাটে বসে কথা বলতেছিলাম, ও আমার লাথি দিয়ে নিচে ফেলাই দিছে, যে আমার বাপ ভাই মানে বাপ মা ভাই কইতেছে তুই আমার কথা, মানে তুই এখানে কথা বলতেছিস কে? মানে পর্যায়ক্রমে সংসারের ভিতর শুধু ঝামেলা। মানে আমার শুরু থেকেই আমার মানে যখন বিয়ে হয়েছে 1 মাসের পর থেকেও আমার সাথে এরকম। আচ্ছা, এখন পরবর্তীতে লাস্ট পর্যায়ে যে আপনার স্বামীর সাথে আপনি এখন নাই, কেন নাই? যে আমি ওইখান থেকে চলে আসার পরে, আমি বলি ওইখান থেকে চলে আসার পরে আমি ওর সাথে বলি আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এরকমই করতেছো আমি তোমার সাথে থাকবো না, আমি আবার চলে আসি গ্রামে, মানে ঢাকা গ্রাম থেকে চলে আসি। এরপরে এই অন্যায়টাই আমি করছি যে আমি ওনাদের না বইলা চলে আসছি, না বইলা বলতে ওনারা না করছে আসতে, আমি চলে আসছি। মানে অন্যায়টা যেটা করছি সেটা হলো যে আমি ওনাদের সাথে এটা বলতাম যে আমার স্বামী যেখানে থাকবে আমি সেখানেই থাকবো, আমার স্বামী যদি ঢাকা থাকে আমি ঢাকা থাকবো, যদি গ্রামে থাকে আমি গ্রামেই থাকবো, আমার মানে আমার স্বামী যেখানে থাকে ওখানে থাকবো। এটা ওনাদের অবজেকশন ছিল যে না আমি গ্রামে থাকতে হইব আর আমার স্বামী ঢাকা থাকবে, তো এইটাই ওনাদের অবজেকশন ছিল। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি আর এরকম করবো না, আমি মানে গ্রামেই থাকবো, তোমরা আমার আরো জ্বালা মানে আরো কিছু করলে, আমার আরো অত্যাচার করলে আমি গ্রামেই থাকবো, তাও তুমি আমার নাও। তখন ও নিতে চাইতো না মানে। তো এরকম ওইখান থেকে আসার 1 বছর পরে আমার মানে 6-7 মাস আমার সাথে এরকম ভাবে কথা বলে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি আমার নিবা না, এই করবা না সেই করবা না, তাহলে তুমি আমার সাথে কি করতে চাও? এইভাবেই থাকবি, আমি যেভাবে আছো এইভাবেই থাকবি। তখন আমি ওরে বলি যে দেখো এইটা কিভাবে সম্ভব, আমি এইভাবে আসমু জামু, তুমি আমার এরকম করবা, তো এইটা আর কয়দিন চলবো, তুমি তোমার বাপ মারে বুঝাও। আচ্ছা ঠিক আছে, তুই যদি আমার বাপ মারে বুঝাইতে পারোস তাহলে তুই আয়। পরে আমি আমার শ্বশুরের ফোন দিই, আমার শ্বশুরে বলি যে এরকম বাবা আমি যা করছি ভুল করছি, আচ্ছা আমি গ্রামে থাকবো, আপনারা আমার নেন। তুই চলে আয়, সব যদি সহ্য করে তোর বাসুর ননদ তোর শ্বশুর শাশুড়ি সবাই অত্যাচার করবে, এগুলো সহ্য করে যদি তুই আইতে পারোস মানতে পারোস তো চলে আয়। তখন আমি বলছি যে এটা কি সম্ভব? তারপরে ও মানে আমি ওর সাথে আর পরে আমি আর ওর বাড়িতে যাইনি 6-7 মাস। তো আমার বলতো যে তুমি অন্য ছেলেদের সাথে রিলেশনে, আমি কি হ্যাঁ আমি অন্য ছেলেদের সাথে রিলেশনে আছি, তোমার সমস্যা? তুমি তো আমার নিতে শোনা, তাহলে তুমি এইটা জানি না লাভ কি তোমার? তো এগুলা বলতাম। তো আমার পরে দিয়া বলতেছে যে ওর এক বোনের বিয়েতে যাবে, তো আমি বলছি যে তুমি গেলে আমিও যাব, কারণ আমি তো তোমার বউ, তুমি গেলে আমিও যেতে পারবো। তো ওর ইচ্ছা না আমি ওই বিয়েতে যাই, কারণ ওইখানে ওর একটা মানে অন্য মেয়েদের সাথে সম্পর্ক চলে, আমি জানতে পারি গাজীপুর মেয়ে, ওর বেআইন লাগে। তা আমি ওই মেয়ের ওই বিয়েতে আসবে এটা আমি জানতে পারি, তখন আমি ওরে বলি আর কি যে আমি ওই বিয়েতে যাবো, আমি দেখবো ওই মেয়ে আসছে কিনা, দরকার হলে ওই বিয়ে বাড়িতে আমি ঢুকবো না, দূর থেকে আমি দেখবো যে ওই মেয়ে আসছে কিনা। তো পরে বলে যে না তুমি যাইতে পারবে না, এইটা নিয়ে ও আমার সাথে সিদ্ধিরগঞ্জ কথা বলতে আসে। তো কথা বলতে আসলে ও আমারে বলে যে তুমি যাইও না, আচ্ছা ঠিক আছে আমি বিয়ে থেকে আসি, বিয়ের পরের 2 সপ্তাহ পরে ওর বাপ মা নিয়েও আসবে, আইসা একটা ডিসিশন নিয়ে যাবো, হয়তো নিবে নাইলে ছাড়াছাড়ি করে যাবে এরকম। তা আমি বলছি কেন, এটা এখন না কেন, তুমি এখনই করো, বিয়ের আরো 2-3 দিন বাকি আছে, তোমার বাপ মারে এখন আনাও, আনায় তারপর একটা ডিসিশন নাও। পরে দিয়া বলে যে না বিয়ের পরে, তখন আমার ওইখানে মারধর করে,
তো ওইখানের এলাকার মানুষরা এগুলা দেখে, এলাকার মানুষরা বলে যে তুমি এটা ইয়ে করো না, তুমি একটা কাজ করো, তুমি থানায় গিয়ে কমপ্লেন দাও। পরে আমি সিদ্ধিরগঞ্জ থানায় যাই। আমি এমনিতে মামলা করি না, জাস্ট একটা লিখিত অভিযোগ দিই। তো এখানের দারোগা বলে যে কোন জায়গা, তো আমি ঠিকানা বলি। তো এই দারোগা যায়, দারোগারে পাঠায় রাত্রে 10টা 11টা বাজে প্রায়। তো ওরে মানে ওইখানে দিয়ে আসে। তো আমার ভাইয়েরা তখন আবার দারোগা ফোন দিয়ে নাই যে গার্ডিয়ান ফোন দাও। পরে আমি আমার ভাইয়েরা ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করার পরে ভাই গেছে। যাওয়ার পরে আমার ওইখানে মারতে লয় আমার ভাই যে আজকে আমার জন্য ওনাদের মান সম্মান যাইতেছে। তো পরে দিয়ে আমার ভাই ওরে ও আমার ভাইয়ের আন্ডারে রাখে যে আচ্ছা ওর বাপ মা যেহেতু আসতেছে কালকে, ও আমাদের কাছেই থাকুক, থানায় নিতে দেয় না আমার ভাই। তো সারা রাত আমরা খুব করে দেখে রাখি, কারণ ও যদি এখান থেকে পলায় যায়, গিয়ে গুম মামলা দিয়ে দিলে আমার ভাই ফাইসে যাবো, যেহেতু আমার ভাই সই দিয়ে রাখছে পুলিশের থেকে। তো পরে দিয়ে সকাল হয়, ও পাগল হয়ে যায় বেরোতে। আমি বলি যে তুমি এখন বের হয়ে গেলে পরে তুমি কোথাও গেলে গা, পরে আমার ভাইয়ের সমস্যা হইব, এটা বলি যাইতে দেই না। ও ওই দারোগারে ফোন দিয়া বলে যে আমি নাকি ওরা মারধর করতেছি, আপনি কই রেখে গেছেন, ও আমার মারধর করে এই করে সে করে। তো ওই দারোগা আসে 3টার দিকে এসে ওরে নিয়ে যায়, ওরে আর আমার একসাথে নিয়ে যায়। তো এখানে সারাদিন আমারে রাখে, রাত্রের 9টা পর্যন্ত আমি ওইখানে থাকি। তো পরে দিয়া থানার দারোগা আমারে বলতেছে যে ওর বাবা আসবে কালকে, তুমি বাসায় চলে যাও, তুমি কালকে সকালে 10টার ভিতরে চলে এসো। তো আমি ও থানাতেই থাকে, আমি চলে আসি সকাল 9টার দিকে, আমি আবার ওর কাছে যাই। যাওয়ার পরে ও ওইখানে তো নাস্তা নাস্তা নেই, আমি নাস্তা নিয়ে গেছি, ও খাবে না, আমারটাও খাবে না। পরে আমি আর ইয়ে করি না, পরে দারোগারে দিয়ে খাবার দেওয়াছি, দারোগাকে আমি খাবার দিছি ওরে। পরে এখানে ওর বাবা আসে বিকালবেলা, আসার পরে ওর বাবা 2-3জন লোক নিয়ে আসে গ্রাম থেকে। ও ফার্স্টে আমার ও বাবা বলতেছে যে তুই যে থানায় গেছস, তুই কি মামলা করছস? আমি কই না, আমি মামলা করিনি, একটা অভিযোগ। ছেলের বাবা জিজ্ঞেস করছে যে মামলা করেছিস কিনা। হ্যাঁ, ও ওনার বাবা মারে ফোন দেয়, তো তুই অভিযোগ করছস, মামলা করছ না, তুই লয়ে আয়া পড়তো জামাইরে, তোর জামাইরে লয়ে তুই চলে আয়। আমি কইছি যে এখন এখান থেকে এইভাবে কিভাবে যাবো আপনাদের? তখন আমি বললাম যে আসেন, আইসা আমারে নিয়ে যান, তখন নিলেন না। এখন থানা বুঝন্ত জিনিসটা আসছে, এখন যদি আমি থানার থেকে উচিত থেকে বলে নিয়ে যাই, তাহলে তো আর আমার কিছুই থাকলো না। কোন ভিত্তিতে আমি যাব? আপনার আবার নিয়ে আমার এরকম অত্যাচার করে আমার যে ভাগাই দিবেন না, এমন কোনো কথা আছে? তারপরে থানার ওসি আমার বলতেছে যে ওরে মামলা দিয়ে দাও, যৌতুক মামলা দিয়ে দাও। পরে আমি ওসির পা ধরছি, আমি কি স্যার দেখেন, আমার তো ইচ্ছা আছে সংসার করার, আমি কোথায় যাব? আমার বাপ মাও তো আমার এখন খাই দিবে না, আপনি আমার যেভাবে হোক একটা মীমাংসা দিয়ে দেন। তখন ওসি বলে আচ্ছা ঠিক আছে। ওসি ওরা বলছে যে তুই চিটাঙ্গুড়ে একটা বাসা নিয়ে নে, আমি তোর কম বাসায় একটা রুম দিয়ে দিই, তুই তোর বাপ মা ফ্যামিলি নিয়ে চলে আয়। মানে ওইখানকার ওসি বলতেছে যে আপনারা সংসার করেন আবার। হ্যাঁ। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে আপনারা তো কোনো না কোনো মতো এখান থেকে পরে চলে হ্যাঁ, আসলেন। উনাদের আন্ডারে ওসি দিয়ে দিছে, যেহেতু সালিশির লোক আসছে। আমি আবার ওইখানের একটা সালিশির লোক ছিল, উনার কথায় বিশ্বাস করে আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমার তো আর এখন বাবা থাইকেও নাই, মা থাইকেও নাই, আপনারে আমি বাবা ডাকলাম। আচ্ছা। তো ওই বিশ্বাসে পরে ওসি আমারে উনাদের হাতে তুইলা দেয়। তো আমার গ্রামে আসা উনারা আমারে নিয়ে আসে, মানে উনাদের ওইখান থেকে আপনারা আবার হচ্ছে আপনার শ্বশুর বাড়ি চলে যান? শ্বশুর বাড়িতে, উনাদের বাড়িতে নিয়ে আসে আমারে। উনাদের বাড়ি মানে উনাদের আমার ফার্স্টে ঢাকার দিকে আনে, তারপর উনাদের বাড়িতে নেয়। উনাদের বাড়ি বলতে কাদের বাড়ি এটা? মানে আমার হাজবেন্ডের বাড়ি। আপনার হাজবেন্ডের বাড়ি মানে গ্রামের বাড়িতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। পরে এখানে যাওয়ার পর হচ্ছে তারপরে আমাকে মানে 2-3 দিন ভালোই থাকি, থাকার পরে ও আমার মানে আবার শুরু হয়ে যায়, ও গ্রামে চলে যাবো না। ওইখান থেকে ওসি বলে দিছে যে আমার হাজবেন্ড যেখানে থাকবো আমি ওইখানেই থাকবো, আমার হাজবেন্ড গ্রামে থাকলে গ্রামে থাকবো, আমি আর শহরে থাকলে শহরে থাকবো, এরকম। তো ওই ভিত্তিতে আমি আসি, আসার পরে ও মানে বাড়িতে আসার পরে ও আমার থেকে মোবাইল নিয়ে নেয়, মানে ও না, ওই যে বিচারের লোক আছে ওনারা মোবাইল নিয়ে নেয়। তো আমি বলছি যে আমি মোবাইল দিব কেন? বলে যে যেহেতু তোমার স্বামী চায় না তুমি মোবাইল চালাও, তাহলে চালাও না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি মোবাইল সহ সিম দিয়ে দিছি ওনাদের। তো সিম দেওয়ার পরে আমি 4-5 দিন ভালোই ছিলাম, আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। সকালে উঠতাম, ওনাদের সাথে হেল্প করতাম, যদিও আমি গ্রামের মেয়ে না, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতাম ওনাদের সাথে মিলা চলার জন্য। তো আমি একটু লাস্ট পর্যায়ে বলেন, ওইখান থেকে আপনি আসলেন কেন? ওইখান থেকে চলে আসছি ওই আমি ওনারে 3 লাখ টাকা দেওয়ার জন্য। মানে উনি গ্রামে বিদেশ চলে যাবো, ঠিক আছে, ও ঢাকা আসবো না, গ্রামে থাকবো না, ও বিদেশ চলে যাবো, 3 লাখ টাকা আনতাম। মানে আপনার 3 লাখ টাকা দিতে বলতেছে বাপের বাড়ি থেকে আনতে দিতে? জি। পরে আমি বলি যে আমার বাবা কই থেকে দিব তোমার টাকা? আমার বাবা তো আর মানে আমি তো আর আমার আগের ধর্মে নাই, যদি আগের ধর্মে থাকতাম না হলে দিত, মাইয়া সুখের জন্য 50,000 টাকা 1 লাখ টাকা দিত। এখন আমার বাপ মা কই থেকে দিব তোমার টাকা? পরে দিয়ে আর আমি চাইলেও তো আমারে দিব না, কয় আমি জানি না, তুই চোকার কর।
তো আমাকে অনেক মারধর করে। মারধর করার পর আমি বলি যে আমি আর এখানে থাকবো না। তুই এটা প্রতিবারই চলে যাস, এবার তুই একবারে সাইন দিয়ে যাবে। আমি কি সাইন দিব? তো আমার সাইরা যাইতে হইব। আমি তোমার সার মুখে তোমার ইচ্ছে হলে তুমি আমার সাইরা দাও। ওরকম পরে যে আমার অনেক মারধর করার পরে আমি বলি কি আমি ঢাকা চলে যাবো, আমি থাকবো না এখানে। পরে ওই লোকেদের ডাকায়, যে লোকেরা আমারে সিদ্ধিরগঞ্জ থানা থেকে নিছে, সিদ্ধিরগঞ্জ থানা থেকে ওই লোকেরা ডাকায় পরে দিয়ে আমার বলে যে তুই যেহেতু চলে যাইতে চাস, আমরা তোরে আমাদের আন্ডারে আনছি, তুই এখন এখানে একটা লিখিত দেওয়া যাবে। তো পরে আমি বলি যে আমি লিখিত দিব। কি লিখিত দিব? যে আমি আমার স্ব ইচ্ছায় গেলাম গা। আমি বলছি যে না, আমি কোনো লিখিত দিব না। তারপর ওনারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। তারপর এমন খারাপ ব্যবহার, মানে খারাপ ব্যবহার বলতে আমার রাস্তার মেয়ে বানিয়ে দিছে, আমার অনেক মারধর করছে। আমার কাছে ছবি আছে, আমি ঢাকাতে এসে পরে ডাক্তারও দেখাই, মেডিকেলে, ঢাকা মেডিকেলে ডাক্তার দেখাই, ওষুধও খাওয়া লাগছে। অনেক মারধর করছে, মানে এমন জায়গায় মারধর করছে যেন আমি কাউকে না দেখাইতে পারি, এরকম। তো উনাদের পরে আমার থেকে ওনারা স্বীকারোক্তি নিছে যে আমি চলে যেতে চাই, আমি ওর ভাত খাইতে চাই না, এরকম স্বীকারোক্তি আমার ওনার রেকর্ডিং করছে আমার মারধর করে। তুই যদি এটা নিয়ে কোনোদিন মার্কেটিং করো তাহলে কিন্তু তোর খারাপ হইব, কারণ আমাদের কোনো আইন আমাদের কিছু করতে পারবে না, এটা সালিসির লোকেদের কথা। মানে যারা আমার সাথে এরকম করছে, আমার নিয়া পরে এরকম করছে। পরে আমি ওনাদের বলি যে দেখেন আঙ্কেল, আমি আপনাদের কাছ থেকে এটা আশা করি নাই। আমি একটা হিন্দু থেকে মুসলিম হয়েছি, আপনারা আমারে বুঝাই দিয়া যাবেন, ওদের বলবেন যে তোরা এরকম খারাপ ব্যবহার করিস না, বরং আপনারা আমার এরকম প্রেশার দিতেছেন, এটা কেন করতেছেন? তুই খারাপ মাইয়া, তুই এরকম এরকম তোর ব্যবসায়ীটা, তুই জায়গায় জায়গায় বিয়ে করবি, করে এরকম পোলা করতে এটা খাবি, এরকম আর অনেক বাজে বাজে কথা ওনারা অনেক কমেন্ট করছে। পরে আমি ওইখান থেকে ওনারা আমার থেকে জোর জবরদস্তি একটা কাগজে সই নিয়ে রাইখা দেয়। রাইখা আমারে মাগরিবের আজানের পরে আমার এলাকা আবার দিয়ে যায় ওনারা, মানে আমার ঢাকা নামায় দিয়ে যায়। মানে আমি যে নেক্সট টাইম ওনাদের নামে থানায় কমপ্লেন করতে যাব সেই সুযোগও আমার ওনারা দেয় নাই। ওনারা আমার যথেষ্ট পরিমাণ হুমকির ভিতরে রাখছে। আচ্ছা, ওই আপনি যে বললেন যে ওই যে সাদা কাগজে সাইন দিয়েছিলেন, ওটা কিসের কাগজ ছিল? আমি জানি না, স্ট্যাম্প ছিল? স্ট্যাম্প ছিল না, আমি সাদা কাগজে সই দিয়েছি। মানে আমি যখন ওনাদের সই দিয়েছি বা ওনাদের সাথে কথা বলতেছি, আমার হিতায় জ্ঞান ছিল না শুধুমাত্র। আচ্ছা, মানে আপনি অনেক ডিপ্রেশনে ছিলেন? খুবই, মানে এরকম ছিলাম যে এর পরবর্তীতে হচ্ছে কি আপনার এরপরে আপনি ঢাকা চলে আসলেন? হ্যাঁ, আমার ঢাকা ওনারা দিয়ে গেছে। ওনারই দিয়ে গেছে? দিয়েছে, তারপর কোথায় ছিলেন? আমি আমার ভাইয়ারে ফোন দিছি, ভাইয়া বলতেছে যে তুই এখানে আসবি কেমনে, সবাই জানে তুই হিন্দু থেকে মুসলিম হইছস, এখন তুই এখানে আসলে আমাদের আর মুখ থাকবো না, আমরা মুখ দেখাইতে পারবো না, লোক সমাজ আমাদের আর মান সম্মান থাকবো না, আমাদেরও ছেলে মেয়ে আছে, বিয়ে দেওয়া লাগবো, এগুলা কেমনে হয়? ঠিক আছে, তুই আসতে পারস যদি আমাদের ধর্মে তুই আবার ফিরে আসস। মানে আপনার ফ্যামিলি থেকে, মানে আপনার নিজের পরিবার যেটা হচ্ছে, তারা বলছে হচ্ছে যদি এখন আপনি আবার হিন্দু থেকে যেহেতু মুসলিম হয়েছিলেন, তো এখন যদি আপনি আবার মুসলিম থেকে হিন্দু হয়ে যান তাহলে আপনার পরিবার আপনাকে মেনে নিবে। আচ্ছা, তো এর পরবর্তীতে হচ্ছে আপনার স্বামীর সাথে কি সম্পর্ক একবারে বিচ্ছিন্ন? না, ওইখান থেকে আসার পরে আমি আমার স্বামীরে ফোন দিই কয়েকবার, যদিও আমার ফোন নাম্বার ব্ল্যাক লিস্ট করে রাখছিল। তো আমি ফেসবুকের সাথে নক করি, ইমুতে নক করি, পরে ওরা আমি বলি যে তুমি আমার সাথে এমন করলা কেন, তুমি তো আমার বলছিলা যে তুমি আমার সাইরা যাইবা না, তাহলে আজকে কেন তুমি আমার সাথে এমন করলা? আমার মা, মানে ওর বাসায় যাওয়ার পরে আমার মা ওরে ফোন দিয়ে বলছে যে দেখো, মেয়ে আমার একটা ছিল, তুমি নিয়ে গেছো, আমার বুকের থেকে কাইরা লেগে গেছো, আমার মায়েরারে দেখে রাখো। আমি ওরে বলি যে তুমি এরকম কেন করলা, আমি তো তোমার কিছু করি নাই, আমি তুমি যেমনে চলছো এটুকুই আমি ওইভাবেই তো চলছি, খালি এটুকুই অবাধ্য ছিলাম যে তুমি আমার গ্রামে রাখতা, আমি ঢাকা, তুমি মানে আমি গ্রামে থাকবো, তুমি ঢাকা থাকবো, এটা আমি রাজি ছিলাম না। এটা ছাড়া তো কোনো অন্যায় ছিল না, আমি তো তোমার বাপ মায়ের সাথে কোনো খারাপ ব্যবহারও করি নাই। আমি গ্রামে গেছি, আমার মানে কাজ করি না, এরকম অবজেকশন তোমার বাপ মা আমার দিতে পারবো না, আমি তোমার বাপ মায়ের সাথে খারাপ ব্যবহারও করি নাই, তাহলে আজকে কেন তুমি আমার এরকম করে আজকে এরকম ছাইরা দিলা? তুমি তো নিজের ইচ্ছায় ছাইরা ডিভোর্স দিয়ে গেছো, আমি কি তোমারও তো আমি ডিভোর্স দিই নাই, তোমরা আমার থেকে জোর জবরদস্তি সাইন নিছো। মানে আপনি হচ্ছে ওই যে সাদা কাগজটায় সাইন দিয়েছিলেন, ওটাকে পরবর্তীতে বলা হয়েছে ওইটাই নাকি ডিভোর্সের কাগজ। হ্যাঁ, তাহলে ওটা যদি ডিভোর্সের কাগজ হয়ে থাকে বা ওটা যদি কোনো ধরনের স্ট্যাম্প হয়ে থাকে, তাহলে তো ধরতে গেলে আপনাদের ডিভোর্স এক পক্ষ থেকে হয়ে গিয়েছে। মানে ওনারা বলতেছে যে আমার সাথে ডিভোর্স হয়েছে, কিন্তু ওনারা যে বলে ডিভোর্স, আমি তো ডিভোর্স দিই নাই, তাহলে ওনারা কিভাবে বলে যে আমি ডিভোর্স দিয়ে আসছি? এখন যেহেতু জোরপূর্বক ভাবে তারা এটা করে ফেলেছে, এখন তো কাগজ, আসলে আইন তো কাগজ দেখে কথা বলবে, তাই না?
এখন কাগজ কলমে যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে ডিভোর্সটা হয়ে গিয়েছে এরকম টাইপেরই ধরা যায়। তো এখন তাহলে আপনি এখন কি করবেন? আমি কি করবো আমি জানি না, কিন্তু আমি তো এরকম করি নাই। ওনারা আমার সাথে এরকম জালিয়াতি করছে, আমি ওনাদের বিশ্বাস করে ওনাদের কাছে গেছি, ওনারা আমার সাথে এরকম করবো আমি বুঝি নাই। আমি ওর সাথে কথা বলি, পরে আমি জানতে পারি যে ওনাদের ওই বিচারকের সাথে ওনাদের সাথে ভালো সম্পর্ক, ওই খাতির আমার চাপ দিয়ে ওনারা এরকম করছে। পরে আমি ওর পরাদের আমার হাজবেন্ডরে বলি। আপনাদের যখন বিয়ে হয়েছিল এখান থেকে কি কাবিননামা বা কোনো কিছু ডকুমেন্ট কি আপনার কাছে আছে? জি। একটু দেখাবেন আমাদের দর্শকদের। এটা আমার বিয়ের কাগজ। এটা এটা আমার এফিডেভিটের কাগজ। এটা না? জি। এই ছবিটা কি আপনার ছিল? জি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, এখান থেকে এই যে ডকুমেন্টগুলো উনি আজকে আমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছে। এটা হচ্ছে তার ধর্ম পরিবর্তনের হলফনামা, মেবি, হ্যাঁ হলফনামা। তো এটা হচ্ছে গিয়ে আপনার, এটা করেছিল কত তারিখে? তো আপনারা যারা এগুলো হচ্ছে, এটা হচ্ছে মেবি এই যে 30/3/2017। এখন এটা হচ্ছে আপনার ধর্ম চেঞ্জ করার হচ্ছে ধরতে গেলে একটা সার্টিফিকেট, জি এফিডেভিট। আর এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে বিয়ের জি। ম্যাজিস্ট্রেট অফিস থেকে নাকি? জি। এখন বিষয়টা হচ্ছে এই যে আপনি যে স্বাক্ষরটা দিয়েছিলেন, স্বাক্ষর মানে এই স্বাক্ষরটা দেওয়া কি মোটেও জরুরি ছিল আপনার জন্য? আমি তো দিতে চাইনি, ওনারা জোর করছে। ওনারা জোর করে আপনার কাছ থেকে আমার স্বাক্ষর অনেক নিয়েছে? মাইন্ড করছে ওনারা, আমি একা ছিলাম, তাহলে আমার কেউ ছিল না, আমি ওনাদের কাছে বিশ্বাস করে গেছি। আপনি তো চাইলে আপনার মা বাবার কাছে বলতে পারতেন বিষয়গুলো, তাই না? আমার মা বাপ পেটের ভিতরে আগাবে না বলছে, আমার বাইরে বলছে ওনারা, আমার বাইরে আপনাকে যা মনে হচ্ছে আপনাকে যেটা ভালো মন চাই এটা করে। আপনার কি মনে হয়, মানে মা বাবা যে আগাবে না, কেন আগাবে না? শত কিছু হলেও তো আপনি তো মেয়ে। ওই যে আমি ওনাদের কথা শুনি নাই, না শুনে আমি ধর্ম চেঞ্জ করছি। মানে সবচেয়ে মূল বিষয়টা ছিল আপনার ধর্ম চেঞ্জ করাটা। আপনি যদি একটা হিন্দু পরিবারের একটা ছেলেকে বিয়ে করার পরও যদি এই ধরনের একটা ঘটনা ঘটতো, তাহলে আপনার পরিবার আপনাকে মেনে নিত। জি। যেই ছেলেটা এই ধরনের কাজগুলো করেছে, আপনার হাজবেন্ড যিনি ছিল, ঠিক আছে, তো তার সাথে কি আপনার সাথে তোলা কি কোনো ধরনের ছবি কি আছে? মানে দর্শকরা তো অনেকে হচ্ছে দেখতে চাবে যে কে সেই ছেলেটি, জি আছে। সেগুলো কি আপনি আমাদের এই ভিডিওতে দেখাতে আগ্রহী? দেখাবেন? আচ্ছা, আপনি যদি একটু ছবিগুলো একটু দেখাতেন। আমার মোবাইলে আছে, মোবাইলটা নেন। এটা দেখাবো দর্শকদের দেখান। দর্শক শ্রোতা, উনি হচ্ছে ছবিগুলো দেখাচ্ছে আপনাদের সুবিধার্থে, আমরা ডিসপ্লেতে বড় করে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? এই হচ্ছে ওনার হাজবেন্ড আর এই হচ্ছেন উনি। এটা ছাড়া আর কয়েকটা ছবি আছে মেবি আপনাদের, না? জি। আচ্ছা, আমি একে একে হচ্ছে ছবি, কিছু কিছু ছবি আমি দিচ্ছি, আপনারা অলরেডি সাইডে দেখতে পারতেছেন। তো এই এখন কি আপনার চাওয়াটা কি? আমার চাও আমার হাজবেন্ডের সাথে সংসার করা। আমি কোথায় যাব? মানে এখন আপনি আপনার সাথে হাজবেন্ডের সাথে সংসার করবেন? কারণ আমি আমার যাওয়ার জায়গা নাই, আমি কোথায় যাব? আমার ওর সাথে, আমি ওর সাথে মানে ফার্স্ট থেকে ওর সাথে থাকতে চাইছি। আচ্ছা, তাহলে এই যে এই স্বামীকে, মানে আপনার যে এই যে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর এত ভালোবাসা ছিল, রিলেশন ছিল, সেই স্বামী আজ এরকম করলো, আবার ওই স্বামীকে আপনি চাচ্ছেন কেন? আমি জানি না। ও আমার সাথে যখন থাকে তখন আমার ছাড়া কিছু বুঝে না, আর যখন ওর বাপ মার কাছে থাকে তখন ওর বাপ মার ছাড়া কিছু বুঝে না। আমি মানুষ বলে যে আমারে ভালোবাসে না, কিন্তু এটা আমার বিশ্বাস হয় না যে আমারে ভালোবাসে না, কারণ ও আমার সাথে ওরকম বিয়ে করে নাই, হয়তো মারধর করছে, আবার ওইভাবেই রাখছে। আমি ওর কাছে ফিরে যেতে চাই। মানে আপনার এখনো চাওয়া হচ্ছে আপনি আপনার হাজবেন্ডের কাছেই ফিরে যেতে চান? জি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটা তৈরি করার আমাদের কিছু উদ্দেশ্য এবং কারণ আছে। সেটা হচ্ছে, নাম্বার 1 হচ্ছে, উনি এখন বর্তমানে ওনার যে কষ্টগুলো, বুকের চাপা কষ্টগুলো হচ্ছে কারোর সাথে শেয়ার করার মতো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিল না। প্লাস হচ্ছে ওরকম কোনো মানুষ কিন্তু তার পাশে নেই। যেমন
তার মা বলেন, বাবা বলেন, আত্মীয় স্বজন কেউ কিন্তু তার পাশে নেই, কারণ সে তার ধর্ম চেঞ্জ করে ফেলেছে। একটি মেয়ে যখন তার ধর্ম চেঞ্জ করে অন্য ধর্মে চলে যায়, তখন সেই ক্ষেত্রে তার যে কতটুকু কষ্ট ভোগ করতে হয় এবং কতটুকু মানে প্রবলেম ফেস করতে হয়, এটা একমাত্র যেই কাজটা করে সেই বোঝে। আচ্ছা, এখন সব মিলিয়ে বলেন তো, আপনার জীবনে এই যে আপনি এত কিছু করলেন, এখানে ভুলটা কোথায় ছিল আপনার? আপনার কি মনে হয়? আপনার কি কোনো ভুল কি মনে হয় যে আমি এই কাজগুলোই ভুল করেছিলাম? হয়তো ওর সাথে সম্পর্কটাই আমার ভুল ছিল। আর কি কোনো ভুল ছিল আপনার? আর বাপ মার মনে কষ্ট দেওয়া। একটা কথা মনে রাখবেন, মা বাবার মনে কষ্ট দিয়ে কোনো মানুষ সুখী হতে পারে না, ঠিক আছে? তো আপনি কিন্তু এক হিসাবে আপনার মা বাবাকে অনেক বড় কষ্ট দিয়েছেন। আপনি ধর্ম চেঞ্জ করেছেন, আপনার বয়স যখন 18 বছরের উপরে হয়েছে তখন করেছেন, ওটা আপনার ব্যক্তিগত অধিকার, স্বাধীনতা, সেক্ষেত্রে আপনি করেছেন। বাট আপনার মা বাবাকে আপনি কোনো বিষয়ে শেয়ার করেননি, এটা ছিল আপনার সবচেয়ে বড় ভুল। এবং আমি যদি 10টা ভুলের মধ্যে আমি সর্বোচ্চ যদি একটা ভুল বলি, সবচেয়ে বেশি ভুল বা মারাত্মক লেভেলে যে ভুলটা ছিল সেটা ছিল আপনার একটা ছেলের সাথে সম্পর্ক করা অবস্থাতে বিয়ে করার আগেই তার সাথে ফিজিক্যালি রিলেশন করাটা ছিল কিন্তু আপনার সবচেয়ে বড় ভুল ছিল। এটা কি আপনি মনে করেন? জি। তো এরকম ধরনের ভুল করার লিগেল মানে কোনো কি কারণ আপনি দেখাতে পারবেন? ও তো আমারে বলছে আমারে বিয়ে করবো বা আমি ওর সাথে বিয়ে বসবো, এরকম। এখন এরকম ভাবে তো হচ্ছে এই অনেক মানুষই তো অনেকে বলে, ঠিক আছে, যে আমি তোমাকে বিয়ে করব, সংসার করব, তাই বলে কি সেই মেয়েটার ওই ছেলেটার সাথে ফিজিক্যালি রিলেশন করতে হবে বিয়ে করার আগে? ও তো আমার বিয়ে করছে, এমন তো না যে বিয়ে না, করে বিয়ে তো নাই। করছে, বাট যখন আপনি যেটা বললেন যে ওকে আমার বিয়ে করতেই হবে বা আমি ওকে বিয়ে করছি, এটার মূল কারণ ছিল যে তার সাথে আমার বিয়ের আগে একটা শারীরিক সম্পর্ক হয়েছিল, এই কারণে তাকে আমার বিয়ে করতেই হবে, ঠিক আছে? তো ওরকম যদি কিছু না হতো তাহলে কিন্তু আপনার ওরকম ধরনের একটা মাথায় একটা প্রেশার থাকতো না যে এই ছেলেটাকে আমার বিয়ে করতে হবে। বা ধরে নিতে পারেন আরেকটা ঘটনা, যে ছেলেটার সাথে আপনি এই যে সম্পর্ক করলেন, শারীরিক সম্পর্ক করার পর ওই ছেলেটা এমন আছে কিন্তু আপনাকে বিয়ে নাও করতে পারতো, তখন ওই ছেলেটা যদি আপনাকে বিয়ে না করতো তখন আপনি কি করতেন? তখন আমার কি করার ছিল, আমার কিছু করার ছিল না। মানে তখন আপনি তো নিশ্চয়ই অন্য আরেকটা ছেলেকে বিয়ে করতেন, হয়তো বা। তাহলে কি তাকে ধোকা দেওয়া হতো না? এটা তো আমাদের মানে প্রমিস করাই ছিল যে আমারে বিয়ে করবো বা আমি ওরে বিয়ে করবো, এরকম। মানে তারপর আপনি বলতেছেন প্রেমিক প্রেমিকা যদি একটা ভালোবাসার সম্পর্ক থাকে, তখন যদি একজন আরেকজনকে প্রমিস করে তাহলে তারা একসাথে হচ্ছে শারীরিক সম্পর্ক করতে পারবে। আসলে আমি তোরে বিশ্বাস করছিলাম। মানে আমি এটাই একটু বলতে চাচ্ছিলাম, এই যে বিশ্বাস করেছেন বাট তখন তো আপনি বিয়ে করেন নাই, না। এটা তো ভুল ছিল, আপনি কি স্বীকার করেন বা এটা কি মানেন আপনি? জি। তো দর্শক শ্রোতা, আজকের এই ইন্টারভিউ থেকে কিছু বিষয় আমি আপনাদেরকে মেসেজ হিসেবে দিতে চাই। সেটা হচ্ছে কোনো মেয়েরাই বা কোনো ছেলেরাই, আমি ছেলেদের বিষয়টা পরে বলছি যেহেতু আজকে একটি মেয়ের ইন্টারভিউ আমরা নিচ্ছি, কোনো মেয়েরাই অন্তত বিয়ের আগে আপনার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না। আর যদি হন, আপনার ভবিষ্যতে পস্তাতে হবে 100%, আমি গ্যারান্টি দিলাম, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, মা বাবার মনে কষ্ট দিয়ে কোনো মানুষ সুখী হতে পারে না। তার বাস্তব প্রমাণ দেখেন আজকে উনি যদি একটা মানে উনি যেহেতু হিন্দু একজন মেয়ে, তাহলে সেক্ষেত্রে যদি একটা হিন্দু ছেলেকেও সে বিয়ে করতো, তখন কিন্তু তার পরিবার থেকে হয়তো কিছুটা সাপোর্ট হলেও সে পেত, অবশ্যই পেত। তবে আজ সে মুসলিম হয়ে গিয়েছে, এটা কি তার অপরাধ ছিল? এটা কিন্তু তার অপরাধ না। তাহলে আসল দোষী এখানে কে? হ্যাঁ, আসল দোষী হচ্ছে সেই ছেলেটি, যে ছেলেটি এই ধরনের কাজ করেছে। একটি মেয়েকে তার ধর্ম চেঞ্জ করার পর, তাকে মুসলিম বানানোর পর সেই মেয়েটিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি জানি না উনি কতটুকু সত্য কথা বলেছে, হয়তোবা তার কথাতেও কোনো মিথ্যা থাকতে পারে বা সেও কোনো মিথ্যার আশ্রয় নিতে পারে, কারণ তার দিক থেকে সে কি বলেছে সেটা একান্তই সে জানে। কারণ একটা গল্পকে বা একটা অনুষ্ঠানকে ওরকম ভাবে জাস্টিফাই করে আমাদের পক্ষে সম্ভব হয় না। তারপর আপনাদেরকে আমরা তার কিছু ছবি দেখালাম, তার পাশাপাশি তাদের যে বিয়ের কাবিননামার কাগজ সহ তার ধর্ম চেঞ্জ করার যে সার্টিফিকেট গুলো সবকিছু কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। মনে করেন এই যে আজকে যে ভিডিওটা করছি বা যে ইন্টারভিউটা আপনার নেওয়া হচ্ছে, অনেকেই শেয়ার করবে, ইন্টারভিউটা অনেকেই শেয়ার করবে, হয়তো ইন্টারভিউটা অনেক ভাইরালও হতে পারে। সেক্ষেত্রে আপনার স্বামীর নজরেও ইন্টারভিউটা পৌঁছাতে পারে, যেহেতু তার ছবিটা আপনি দেখিয়েছেন। সেক্ষেত্রে এই ইন্টারভিউটা ধরেন আজকে আপনার স্বামী দেখছে, আপনার স্বামী, আপনার স্বামীর পরিবার বা আপনার নিজের পরিবারও এই ইন্টারভিউটা দেখছে। সবকিছু মিলিয়ে আপনি সর্বপ্রথম আপনার স্বামীকে উদ্দেশ্য করে কি কিছু বলতে চান? ধরে নিন আপনার স্বামী এখন দেখছে, আপনি আপনার স্বামীর সামনে বসে আছেন,
সর্বপ্রথম বলতেছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমার মাফ করে দাও, তাও তুমি আমার ফিরে নাও। আমি আর থাকতে পারতেছি না, আমি এভাবে একা কতদিন থাকবো? আমি চাইলেও আর কিছু করতে পারতেছি না, আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না। আমি কি তোমার সাথে একটু ভালো ব্যবহার করে যাই? আমি কি তোমার একটু ভালোবাসি যাই? তুমি কি আমার একটু ভালোবাসো নাই? আমি তোমার কাছে যাইতে চাই, আমি তোমার কাছে যাইতে চাই, একটুকুই বলবো, আর কিছু বলার নাই। আমাদের আজকের এই ইন্টারভিউটা সবাই মিলে শেয়ার করবেন। আর ওনার স্বামী যিনি আছে, সে যদি আমার আজকে এই ভিডিওটা দেখে, আমি তার উদ্দেশ্যে বলতে চাই, পারিবারিক জীবনে অনেক সময় অনেক ধরনের ঘটনা ঘটে, তাই বলে এই না নিজের স্ত্রীকে মনে কষ্ট দিতে পারবেন। কারণ একটি কথা মনে রাখবেন, আপনি প্রকৃতপক্ষে একজন মানুষ, আর সবার আগে পরিচয় হচ্ছে আপনি একজন মুসলিম। আর তার চাইতে বড় কথা হচ্ছে আপনি একজন হিন্দু মেয়েকে বিয়ে করেছেন, বিয়ে করে আপনি আপনার ধর্মে নিয়েছেন, সেই মেয়েটিকে আপনি হিন্দু থেকে মুসলিম তৈরি করেছেন। আপনি কি জানেন এটা কিন্তু আপনি অনেক বড় সোয়াবের একটি কাজ করেছেন। হয়তো এই সোয়াবের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করতে পারে, বাট আপনি যদি আবার সেই স্ত্রীকেই তার ধর্মে আবার ফিরিয়ে যেতে বাধ্য করেন, আপনি যদি আবার সেই স্ত্রীর সাথে এরকম ধরনের আচরণ করেন বা তাকে ছেড়ে দিয়ে চলে যান, একটা সময় হয়তোবা সে আবারও তার ধর্মে ফিরে যেতে বাধ্য হবে, তাহলে সেটা কিন্তু আপনি অনেক বড় একটি পাপের কাজ করবেন। সেক্ষেত্রে আপনার উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ সবকিছু মেনে নিয়ে আপনার স্ত্রীকে আপনি মেনে নিয়ে যান, কারণ সে এখনো আপনার সাথে সংসার করতে চাচ্ছে বা সারাটা জীবন আপনার সঙ্গে একসাথে কাটাতে চাচ্ছে। হয়তোবা উনি কিছু ভুল বলতে পারে, উনি অনেক মিথ্যা কথা বলতে পারে, মিথ্যার আশ্রয় নিতে পারে। আপনি সেক্ষেত্রে আমি আপনার উদ্দেশ্যে বলবো, ওনার স্বামী যিনি আছে, আপনি চাইলে আমাদের কাছে আসতে পারেন, আপনার গল্পটা, আপনার স্টোরিটা আপনি শেয়ার করতে পারেন। উনি কি সত্য বলেছে মিথ্যা বলেছে সেটা আপনি প্রচার করতে পারেন, তুলে ধরতে পারেন। আপনি যদি আমার এই ইন্টারভিউটা দেখে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে যোগাযোগ করবেন, এবং আমাদের একটি মেইল আছে স্বপ্নছোয়া@gmail.com, আপনি সেখানে মেল করতে পারেন। মেল করে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, বিষয়টা আপনি শেয়ার করবেন। আর সবচেয়ে বড় যে রিকোয়েস্টটা করবো সেটা হচ্ছে আপনার স্ত্রীকে আপনি মেনে নেবেন। আর আপনার মা বাবার উদ্দেশ্য করে কি কিছু বলতে চান? মা আর বাবা, আমার ভুল হয়ে গেছে, তোমরা আমারে মাফ করে দাও। আমারে তোমরা অ্যাটলিস্ট কোনো বদয়া দিও না। আমি তোমাদের সাথে অন্যায় করছি, আমি সেজন্য এই অবস্থা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমার কিছু করার নেই। আমি তোমাদের কাছে আর ফিরতে পারতেছি না, কারণ আমার ধর্ম চেঞ্জ করা এখন আর আমার পক্ষে সম্ভব না। তোমরা আমারে মাফ করে দিও। এই বোনটির পরিবারের যারা আছেন, যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আসলে মানুষ মাত্রই ভুল করে। তো আপনাদের পরিবারের তো একজন সদস্য যেহেতু ভুল করে ফেলেছে, তো সেক্ষেত্রে আর কি করার বলুন। তো যদি ওনার মা বাবা এই ভিডিওটা দেখেন, তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ ওনাকে আপনারা ক্ষমা করে দিবেন, কারণ উনি অনেক বড় ভুল কাজ করেছে, মা বাবার মনে কষ্ট দিয়েছে। আর এই পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষই কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়ে সুখী হতে পারেনি, হয়তো সেও পারবে না। তবে আপু, আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, নাম্বার ওয়ান, আপনার অনেক ভুল আছে, আপনার লাইফে অনেক ভুল আছে, আপনি অনেক ভুল করছেন, ঠিক আছে। যে ভুল আসলে কিছু কিছু ভুল আসলে ক্ষমার একেবারে অযোগ্য। সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়েছেন। তো যদি আজকের এই ভিডিও দেখার পর আপনার মা বাবা যদি মন থেকে আপনাকে ক্ষমা করে দিয়ে দেয়, সেটা তো অনেক ভালোই। তো এখন আপনি কি করতে চাচ্ছেন? মানে আপনি তো আপনার স্বামীর কাছে হচ্ছে যেতে চাচ্ছেন, এখন যদি আপনার স্বামী আপনাকে না নেয়, তাহলে আপনি এখন কি করবেন? মানে যাওয়ার কি কোনো জায়গা আছে বা কোথাও কি যেতে পারবেন? আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি এখন চাকরি করি না, যাই কোথাও চাকরি করি, আমি নিজে কিছু করতে পারবো এরকম কিছু নেই। মানে আমি এখন থাকি অন্যের বাড়িতে, এরকম অন্যের বাড়িতে কয়দিন থাকা যায়? অন্যের বাসায় থাকেন বলতে কি খাওয়া দাওয়া সবকিছু ওনাদেরই? সব ওনাদের। মানে এমনিতে আপনি ধরতে গেলে বেড়াইতে আসছেন? বেড়াতে না, ওনারা জাস্ট আমার এক দয়া করছে। আচ্ছা আচ্ছা, তো এখানে তো সব সময় থাকতে পারবেন না। না। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকের এই ভিডিওটা যারা দেখছে, আমি সকলের উদ্দেশ্য করে বলবো, যারা বেসিক্যালি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের হয়তো মালিক হতে পারেন বা অনেক কিছু হতে পারেন, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি আপনার এই বোনটাকে যদি কোনো ধরনের একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন, সেটা অনেক ভালো হবে, যেহেতু ওনার এখন চলতে হবে। আর ফ্যামিলি থেকে মনে হয় না ওনাকে আর সাপোর্ট করবে বা মেনে নিবে, কারণ উনি এখন বর্তমানে মুসলিম হিসেবে আছে বা মুসলিম ধর্ম গ্রহণ করেছে। এটা কখনোই কোনো একটা হিন্দু পরিবারের মা বাবা এটা মেনে নিবে না বা এটা মেনে নেওয়ার মতন নয়। তো সেই ক্ষেত্র থেকে এখন ওনার একটু বেঁচে থাকতে হলে কিছু করতে হবে।
তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি তার কোনো একটা কর্মস্থানের ব্যবস্থা করতে চান বা করে দিতে চান, সেক্ষেত্রে প্লিজ আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমার স্বপ্ন ছোঁয়া টিভি ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনে দেখেন আমাদের একটা মেইল আইডি আছে, আমি মেইলটা বলে দিচ্ছি, আর ডিসপ্লে তো অলরেডি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে স্বপ্নছোঁয়াটিভি@gmail.com। আপনারা এখানে মেল করতে পারেন, শুধুমাত্র যারা তাকে একটা ভালো একটা চাকরি দিতে পারবেন এবং কত টাকা স্যালারি দিতে পারবেন বা কি চাকরি, সেই সব কিছু আসল বিষয়ে আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর হচ্ছে আপনার সাথে যোগাযোগ করার মতো একটা নাম্বার দিয়ে দিবেন। পরবর্তীতে আমরা তাকে সেই মেসেজটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর হয়তো আপনার সাথে বা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে, শুধুমাত্র যারা একটা চাকরির ব্যবস্থা করে দিবেন। আর এমনিতে হচ্ছে আপনি কি আর্থিকভাবে কোনো সহযোগিতা বা সাহায্য নিতে চাচ্ছেন কারো কাছ থেকে? আমার আর্থিক সহযোগিতা এখন প্রয়োজন নাই, আমার শুধু আপনারা দোয়া করবেন আর যদি পারেন একটা চাকরির ব্যবস্থা করে দিবেন। প্রিয় দর্শক, উনি যেটা বললো, উনি আর্থিকভাবে কারো কাছ থেকে হাত পেতে সাহায্য চায় না। তো যদি ওনাকে কেউ একটা ভালো চাকরি দিতে পারেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা অবশ্যই তার সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করব, শুধুমাত্র যারা চাকরি দিতে পারবেন। ঠিক আছে? তো ওনার ইমার্জেন্সি খুব এই মুহূর্তে একটা চাকরি, ভালো একটা চাকরির প্রয়োজন অনেক। তো লেখাপড়া করেছেন ক্লাস 10 পর্যন্ত, জি। কোন ধরনের চাকরিগুলো করতে পারবেন আপনি? যেরকম হয়, আমি তো আর আমার ওইভাবে সার্টিফিকেট না যে আমি ভালো একটা কিছু আশা করতে পারি। মানে আপনি যেহেতু কাজ করেছিলেন, একটা হচ্ছে রিসিপশনে কাজ করেছিলেন, তাহলে রিসিপশন ক্যাটাগরি বা হচ্ছে বিভিন্ন মার্কেট বা শপের হচ্ছে কি জি। আপনার দেখা গেছে সেলসম্যান হিসেবেও টুকটাক চাকরি জি। করতে পারবেন। জি। আচ্ছা, তো যারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো দর্শক শ্রোতা, আজকের ইন্টারভিউটি এই পর্যন্তই। ইন্টারভিউ প্রসঙ্গে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা যারা এখন আমাদের ফেসবুক পেজে লাইক দেননি, অবশ্যই লাইক দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল স্বপ্ন ছোঁয়া টিভি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি মোহাম্মদ হৃদয় হাসান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।